আচ্ছা, আমরা আজকে 61 থেকে এখান থেকে শুরু করার কথা ছিল আমাদের। সবার শুরুতে হ্যাঁ, এখানে 61-তে বলছে কি যে x⁴ প্লাস 3x³ মাইনাস 5x² মাইনাস 15x। তাহলে আমরা প্রথমে x একটা কমন নেব, তাহলে এটা হবে হচ্ছে x³ প্লাস 3x² মাইনাস 5x মাইনাস হচ্ছে উম, এখানে 15, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আবার হচ্ছে আমরা এক্স, তাহলে এখান থেকে আমরা যদি x² কমন নিই তাহলে থাকে কি x+3 মাইনাস 5 কমন নিলে x+3। তাহলে আমরা এখানে বলতে পারি যে x+3 আর এটা হচ্ছে x² মাইনাস 5। এই তো, এছাড়া তো আর ভাঙা যাচ্ছে না। হুম তাহলে এটাই হবে, মানে হচ্ছে এই উৎপাদকের উত্তর। ঠিক আছে। আচ্ছা, এরপরটাতে যাই। বলছে x² হচ্ছে প্লাস এক্স মাইনাস a+1 a+2। তাহলে x² প্লাস এক্স, এটা গুণ করে দেব। গুণ করে দিলে আপনার হচ্ছে, সেটা ধরে নিলে আমাদের জন্য সহজ হবে। প্রথমে a+1 ইকুয়াল টু আমরা ধরে নিব হচ্ছে, ধরেন p। তাহলে a+2টা হবে হচ্ছে p+1। তাহলে এটা মানে সহজ হবে কাজটা, হ্যাঁ। তাহলে এখানে আমাদের এটার মান p আর এটার হচ্ছে p+1। এবার গুণ করলে ছোট হবে, অর্থাৎ x² প্লাস এক্স মাইনাস p² মাইনাস p। তাহলে x² মাইনাস p² প্লাস এক্স মাইনাস p। তাহলে এখানে সূত্র লিখবো এক্স মাইনাস পি আর এক্স প্লাস পি। হ্যাঁ, +1 কমন নিলে এক্স মাইনাস পি। তাহলে এবার এক্স মাইনাস পি সামনে কমন নিয়ে নিলে এক্স প্লাস পি প্লাস 1। এখন পি এর মানটা বসায় দিব। এক্স মাইনাস এ মাইনাস 1 হবে এটা, আর এক্স প্লাস এ প্লাস 2 হবে। এই হচ্ছে উৎপাদক, হ্যাঁ। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, পরেরটাতে যাই। 63 বলছে যে x² মাইনাস a+1/a x = +1। এটাকে আমরা হচ্ছে আর গুণ করবো, x² মাইনাস ax প্লাস হচ্ছে x/a প্লাস হচ্ছে, না এটা প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস দিয়ে গুণ হবে, আর +1। হুম তাহলে এইগুলোকে আমরা হচ্ছে হুম, আপনার এই x² মাইনাস x/a মাইনাস ax প্লাস 1 এভাবে নিতে পারি। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 1/a মাইনাস এ কমন নিলে এক্স মাইনাস 1/a। হ্যাঁ, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে হচ্ছে এক্স মাইনাস এ আর একটা হচ্ছে এক্স মাইনাস 1/a। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এক্স মাইনাস এ, এখান থেকে এ কমন নিলে এটা এক্স মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটাকে সামনে নিয়ে যেতে পারি 1/a, এটা এক্স মাইনাস এ আর এটা হচ্ছে এক্স মাইনাস 1। এই হচ্ছে উৎপাদক, হ্যাঁ। ঠিক আছে। এগুলো উৎপাদক আমরা আগেও করছি দু একটা এরকম টাইপের। সেম অঙ্ক, সহজ আছে। কারো কনফিউশন হলে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, কনফিউশন না হলে সমস্যা নেই। আচ্ছা, এটা করে নেবেন। এটা সেম অঙ্ক, হ্যাঁ, একই অঙ্ক, পাশাপাশি আছে, সেম অঙ্ক। 64 নম্বরে যাই। 64 নম্বরে এখানে 65 বলছে কি x² মাইনাস এক্স মাইনাস a², এটাকে মিডিল টার্ম করে ফেলেন, 3a প্লাস হচ্ছে 2a প্লাস 6। তাহলে এখানে আপনার x² মাইনাস এক্স মাইনাস a+3 আর এটা হবে a+2। হ্যাঁ, এখন আমরা এখানে হচ্ছে আপনার এই যে একইভাবে আগের মতো করে ধরে নিব, a+2 সমান সমান ধরে নেন p আর a+3 সমান সমান হচ্ছে p+1।
তাহলে এখানে মান বসালে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি, পি প্লাস ওয়ান, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি স্কোয়ার মাইনাস পি। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস পি। তাহলে এখানে এক্স মাইনাস পি আর একটা হচ্ছে এক্স প্লাস পি, দুইটা সূত্র লিখে ফেললে এখানে মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস পি। তাহলে এক্স প্লাস পি যদি সামনে কমন যায় তাহলে থাকবে কি এক্স মাইনাস পি মাইনাস ওয়ান। এখন আপনার মানগুলা বসাতে হবে, অর্থাৎ হ্যাঁ, এক্স প্লাস এ প্লাস টু একটা হবে, আর একটা হচ্ছে আপনার এক্স মাইনাস পি এর মান হচ্ছে এ প্লাস থ্রি, তাহলে মাইনাস হয়ে যাবে এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান। তার মানে এক্স প্লাস এ প্লাস টু একটা, আর একটা হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস ফোর একটা, এরকম হচ্ছে। হ্যাঁ, তো এই উৎপাদক গুলো মানে যত বেশি আপনার প্র্যাকটিস করা যাবে সেই অনুসারে এগুলো হবে। আচ্ছা, এটা তাহলে করে ফেলেন। হ্যাঁ, এটা খুব একটা কঠিন নাই। এটাও তাই, 8 নং 72 মিডিল টার্ম করলে হয়ে যাবে। 8xy মানে প্লাস 9xy দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটাতে আসি। এখানে বলছে কি যে 4x⁴ 25x² আর 36। আমরা জানি হচ্ছে এই ধরনের উৎপাদক করতে হলে আগে এই 4 আর 36 গুণ করতে হবে। তাহলে 4 36-এ কত হবে? 120 আর 24 মানে 144। 144-কে আমরা মিডিল টার্ম করবো এখানে। হ্যাঁ, তাহলে 2 দিয়ে ভাঙলে এটা হচ্ছে 72, 72-কে 2 দিয়ে ভাঙলে 36, 36-কে আপনার হচ্ছে 2 দিয়ে ভাঙলে 18, 18-কে হচ্ছে 2 দিয়ে ভাঙলে 9, আর 9-কে 3 দিয়ে ভাঙলে 3। তাহলে আমরা 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16 আর 9 নিলে 25 হচ্ছে, তাই না? তাহলে আমরা 4x⁴ মাইনাস 16x² মাইনাস 9x² প্লাস 36 এইভাবে মিডিল টার্ম করে নেব। তাহলে এখান থেকে আমরা 4x² যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ফোর হবে, আর এখানে হচ্ছে না x² মাইনাস ফোর হবে, মাইনাস 9 কমন নিলে x² মাইনাস ফোর হবে। তাহলে এখান থেকে আমরা x² মাইনাস ফোর একটা, আর একটা হচ্ছে 4x² মাইনাস 9 একটা, দুইটা পাই। এগুলোকে আবার আমাদের ভাঙতে হবে। এগুলোকে আমরা হচ্ছে x² মাইনাস টু স্কোয়ার, আর এটাকে আমরা হচ্ছে লিখবো 2x² মাইনাস থ্রি স্কোয়ার। হুম, আচ্ছা। এখন আমরা এখান থেকে আপনার হচ্ছে সূত্র লিখে ফেলবো, অর্থাৎ এক্স প্লাস টু, এক্স মাইনাস টু, আর এটা হচ্ছে 2x-3 একটা, আর 2x+3 একটা। এই এটাই হচ্ছে আপনার এই উত্তর আর কি। হ্যাঁ, এগুলো প্লাস গুলো মাইনাস গুলো পাশাপাশি সাজায় লিখবেন। হুম, সেটা যেভাবে আছে ওভাবে দেখে পাশাপাশি সাজায় লিখবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে চলে আসি। এটা ওই 35 আর বড় গুণ করে নিলে হবে। হ্যাঁ, আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো দেখেন এখানে, এটা এটা একটু বড় আছে। বলছে যে x+1, 2x+3, 3x+2। হুম, আর হচ্ছে আপনার আহ, মানে এখানে যদি আমরা ধরেন হচ্ছে এই 3x, মানে 3x আর হচ্ছে x যদি আমরা হচ্ছে আহ, হচ্ছে আপনার এটা যদি 4x, আচ্ছা আচ্ছা 24 হচ্ছে, তাই না? 3×4 = 12, 12। তাহলে এইটা আর এইটা গুণ করলে আমার মনে হয় মিলে যাবে। হ্যাঁ, এটা এটা আমরা গতদিন বলছিলাম যে এটা মেলানোটা খুব ম্যাটার করে। তাহলে প্রথমত আমরা এই 4 দিয়ে আগে এটাকে গুণ করে নিই, তাহলে কত হচ্ছে 4x+4। আর এখানে হচ্ছে আহ, আপনার এই থ্রি এক্স প্লাস টুটা পাশাপাশি লিখি। হ্যাঁ, এই জোড়া পাশাপাশি লিখলাম। আর আপনার হচ্ছে আর জোড়া থাকলো কোনটা? 2x+3, আরটা থাকলো কত? আপনার হচ্ছে 6x+1, এটা -6। এখন এগুলা গুণ করবো। হ্যাঁ, তাহলে এটা 3×4 = 12 x², আর 4 দোকানে হচ্ছে 8x, আর এটা হচ্ছে আবার 3×4 = 12x প্লাস হচ্ছে 8। প্রথম দুইটা গুণ করে এটা হলো।
এবার এটা গুণ করলে কি হবে, 12x² প্লাস 2x প্লাস হচ্ছে 18x প্লাস হচ্ছে 3 - 6। এখন আমাদের এখান থেকে হচ্ছে 12x² প্লাস হচ্ছে 12 আর 18 20x +8, আর এখানে হচ্ছে আপনার 12x² প্লাস 20x + 3, এটা হচ্ছে -6। এখন এই 12x² প্লাস 20x এইটা সমান সমান আমরা একটা কিছু ধরে নেব। হুম। এই যে আপনার এইটুকুকে আমরা আরেকটা লাইন লিখি, তাহলে আমাদের জন্য আরো ভালো হবে, অঙ্কটা সহজ হবে। আমরা হচ্ছে 12x² প্লাস 20x প্লাস এইটাকে আমরা 3 + 5 করে নিব, এইটাকে, হ্যাঁ। আর এটা 12x² প্লাস হচ্ছে 20x + 3 এই পর্যন্ত ধরে নেব, তাহলে আরো সহজ হবে। মানে আমরা যে কাজটা করতে চাচ্ছি, যে এই 12x² প্লাস 20x + 3 এইটা সমান সমান আমরা এখানে ধরে নেব হচ্ছে ঠিক আছে। তাহলে এর মানটা হচ্ছে 12x² প্লাস 20x + 3 ধরে নিলাম, হ্যাঁ। তাহলে এখানে আমরা মান বসাই, তাহলে দেখেন এখানে এই পর্যন্ত ধরা আছে 3, তাহলে এটা ধরা আছে, তাহলে a + 5, আর এটা হচ্ছে -6। তাহলে এটা আর গুণ করলে কি হবে, না গুণ করে দিলে 5a - 6। তাহলে মিডিল টার্ম যদি আমরা এখানে করি, তাহলে a² প্লাস 3a -2a - 6, অর্থাৎ a + 3 একটা আর a - 2 একটা। এখন আমরা এর মানটা এখানে এসে বসাবো। সরি। তাহলে এর মানটা কত ছিল আমাদের, এর মানটা হচ্ছে 12x² প্লাস 20x প্লাস 3, আর এই 3 মিলে 6 লিখে দিলাম একবারে, হ্যাঁ। আর এখানে হচ্ছে 12x² প্লাস হচ্ছে 20x, ওই 3 থেকে এখানে 2 বাদ দিলে 1 হবে, এই আর কি। হুম। তা এটাকে আরো ভাঙা যায় কিনা, আপনার হচ্ছে যদি আমরা এখান থেকে অবশ্য একটু ভাঙা যায় মনে হয়, 4 বা 2 যদি কমন নেওয়া যায়। হুম। তো যাক, ভাঙা না ভাঙলেও হবে, এই পর্যন্ত রাখলেও আপনার উৎপাদক হয়ে যাবে। যদি আপনার ওই কমন একটা না নেন, সমস্যা নেই। আচ্ছা, এটাতে আসি। 71 বলছে যে হচ্ছে a - m, আর একটা আছে m - x, এই যেখানে m - x। তো এই দুইটা সমান সমান আপনার একটা কিছু ধরে নিতে হবে। ধরেন এটা সমান সমান আমি যদি p ধরি, এটা সমান সমান আমার হবে q। তাহলে এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করি, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে a - x সমান সমান হবে কি, p প্লাস q, তাই না? কিন্তু আমাদের অঙ্কে আছে দেখেন x - a। হুম। x - a সমান সমান জানতে চাইছে। তাহলে আমরা যদি এখানে ধরেন হচ্ছে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে কি হবে, x - a হবে। এই পাশেও এটাকে মাইনাস দিয়ে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে। ওকে। হুম। মাইনাস দিয়ে গুণ করলে এটা আমাদের হচ্ছে, উভয় পাশে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি, দাঁড়ান, এটা আমাদের একটু ভুল হচ্ছে। আমাদের যদি এখান থেকে আমি, হ্যাঁ, এখানে আমাদের x - a এসে না, তাহলে এখানে আছে কি -x + a, তাই না? এটা সমান সমান p প্লাস কিউ। এখন আমরা এখানে কি করব, মাইনাস কমন নেব, তাহলে x - a হবে, এটা p প্লাস কিউ হবে। ঠিক আছে। বা আমরা বলতে পারি শুধু x - a সমান সমান হচ্ছে -p প্লাস কিউ হবে। এই মানটা এখানে আমরা বসাবো, হ্যাঁ। এই মানটা এখানে বসালে এর মান হচ্ছে p, a - m এর মান p(x²) মাইনাস এটার মান পেলাম হচ্ছে আমরা কিন্তু -p প্লাস কিউ, এটা ব্র্যাকেটে, তার সাথে হচ্ছে xy সেকেন্ড ব্র্যাকেট, আর এটার মান হচ্ছে q(y²). ওকে। তাহলে এখন আমাদের হচ্ছে p(x²) মাইনাস মাইনাসে প্লাস, এটা গুণ করে দেব, অর্থাৎ p(xy) প্লাস হচ্ছে q(xy) প্লাস হচ্ছে q(y²). ওকে। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে x যদি আমরা কমন নিই, তাহলে x প্লাস ওয়াই হবে। আর এখানে যদি y কমন নিই, তাহলে আমাদের x প্লাস ওয়াই হবে। তাহলে তখন আমরা কি করতে পারবো, এখান থেকে x প্লাস ওয়াইটাকে বের করে নিয়ে px প্লাস কিউ ওয়াইটা এখানে রাখতে পারবো।
তাহলে আমাদের পি আর কিউ এর মান আছে, সেগুলো আমরা এখানে বসাবো। তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে পি এর মান হচ্ছে কত, এ মাইনাস এম, তাহলে এক্স এর সাথে গুণ হবে, অর্থাৎ এক্স আর হচ্ছে এম এক্স, তাই না? হ্যাঁ, এম এক্স আর প্লাস এখানে কিউ এর সাথে গুণ হবে, এটা ওয়াই এর সাথে গুণ হবে, তার মানে এম ওয়াই মাইনাস হচ্ছে এক্স ওয়াই, এরকম হবে। হ্যাঁ, তো এখান থেকে আমাদের আবার কমন যায় কিনা, দাঁড়ান, এক্স, এখান থেকে যদি আমি এক্স কমন নেই না, আর কমন নেওয়া যাচ্ছে না মনে হয়। আচ্ছা, আমি এটা একটুবার দেখি, আমার মিস্টেক হতে পারে, দাঁড়ান। তাহলে এখানে আমাদের আছে কি, পি এর সাথে থাকবে এ মাইনাস এম, না পি এর সাথে না, এক্স এর সাথে, সরি ভুল হচ্ছে, এক্স এর সাথে থাকবে হচ্ছে এ মাইনাস এম, প্লাস ওয়াই এর সাথে থাকবে হচ্ছে এম মাইনাস এক্স, তাই না? এই তো। তাহলে এবার গুণ করি, এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস এম এক্স প্লাস এম ওয়াই মাইনাস হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যদি আমরা এখান থেকে এক্স এক্স কমন নিই, তাহলে এম প্লাস ওয়াই থাকবে, আর এখানে হচ্ছে, না আর কমন যাচ্ছে না, এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরটাতে আমরা যাই। এই অঙ্কটা গতদিন করাইছি, এরকম অঙ্ক এগুলো আর করাচ্ছি না। হ্যাঁ, এগুলো করে ফেলবেন বাসায়। এইটাতে আসি, এখানে বলছে কি যে 19x - 6 + 7x² এটা সাজায় লিখবেন, 7x² প্লাস হচ্ছে 19x - 6, তাহলে 6×7 = 42। হ্যাঁ, 6×7 = 42 আপনাকে ভাঙতে হবে, আর হচ্ছে 19 ভাঙতে হবে, তাই না? তাহলে হচ্ছে 42 আর 19 হচ্ছে ভাঙলে আপনার হচ্ছে, এটা যদি 7 দিয়ে দিই তাহলে 6, তাহলে 21 আর 2 হবে। হ্যাঁ, 7x² প্লাস 21x - 2x - 6, তাহলে এখানে 7x কমন নিলে x+3 হবে, -2 কমন নিলে x+3 হবে, অর্থাৎ হচ্ছে x+3 একটা উৎপাদক, আর একটা হচ্ছে 7x - 2 একটা উৎপাদক। হ্যাঁ, এই দুইটা। আচ্ছা, এরপরটাতে আসি। এই 76 নম্বর থেকে আমাদের হচ্ছে ভাগশেষ উপপাদ্য শুরু হবে। হ্যাঁ, এই প্রথম 75টা আপনারা কেউ বাসায় করছেন কিনা জানি না, আমি কাজ দিয়েছিলাম মানে 100 পর্যন্ত, যা কেউ হয়তো করেনি। 76 নম্বর থেকে আমাদের হচ্ছে উম, মানে আপনার এটাকে বলে ভাগশেষ উপপাদ্য শুরু হবে। হ্যাঁ, তো ভাগশেষ উপপাদ্যের বিষয়টা কি, সেটা হচ্ছে এটা আপনার প্রথমত ধরেন আমরা যদি কিউব অনুসারে করতে পারি তাহলে ভালো। হ্যাঁ, নাইম, তাহলে 60টা হয়েছে, নাইম 60টা কি পারছেন করতে প্রথম থেকে? তার সাইডটা প্র্যাকটিস করে কিছু কিছু সমস্যা হয়, ওগুলো আরো চর্চা করতে হবে স্যার। না, সমস্যা যদি এরকম হয় যে না আপনি বুঝতেছেন না বা পারতেছেন না, ওগুলো তাহলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আপনি প্রশ্নগুলো ফাইন্ড আউট করবেন। না স্যার, বুঝতে পারছি কিন্তু স্যার সিকোয়েন্স গুলো একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে বুঝতে পারছি। অঙ্ক বুঝতে গেলে কিন্তু অঙ্ক চর্চা করতে হবে, চর্চা না করলে রাইট, পারা যায় না, বুঝলেও পাওয়া লাভ যাবে। নেই। আমি এই যে 200টা আর স্যার আপনাদের 225টা পর্যন্ত দিয়ে দিছি। হ্যাঁ, এই 225টাই আমি করাবো, মানে আপনাদের আমি করাই বা আপনারা করেন, মানে আমি মোটামুটি অনেকগুলো করাবো, আর আপনাদের কাজ দিয়ে দিব আর কি। এগুলো আপনারা বাসায় করে সমস্যাগুলো ক্লাসে বলতে হবে যে আমার এটা এটা সমস্যা, আমি এগুলো করতে পারছি না, তাহলে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হবে। হ্যাঁ, বাসায় সময় দিতে হবে। আচ্ছা, তো এই ভাগশেষ উপপাদ্যর এই বিষয়টাতে আমরা আসি। ভাগশেষ উপপাদ্যর মৌলিক বিষয়টা হচ্ছে যে এই এগুলো যে ভাগশেষ উপপাদ্য সেটা এবার বুঝবেন কিভাবে, যখন সচরাচর এখানে এ কিউব আছে, তারপরে রাশি স্কোয়ার থাকার কথা নাই, তারপরে সরাসরি এতে চলে আসছে, তারপরে আবার ধ্রুবক টার্ম আছে। তো এরকম যেগুলো ইরেগুলার টার্ম থাকে সেগুলোকে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করি।
ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে বিষয়টা কি, এখানে আপনাকে প্রথমে আগে এটা ফাংশন হিসেবে ধরে নিতে হবে, এর ফাংশন ধরে আমরা হচ্ছে এটা এ কিউব মাইনাস 21 মাইনাস হচ্ছে 20 এভাবে লিখে নিলাম। এখন এর একটা মান বসাতে হবে, যে মানটা বসালে এই রাশিটা শূন্য হবে। তো এর মানটা এখানে আমি কত বসাবো, এখানে ধর আমি যদি 1 বসাই তাহলে কত হবে, 1 কিউব মাইনাস হচ্ছে 21 গুণন 1 মাইনাস হচ্ছে 20। ঠিক আছে। তাহলে আমাদের দেখেন এটা মানে 1 বসালে আমাদের হচ্ছে না, আমরা যদি -1 বসাই তাহলে দেখেন কিন্তু আমাদের কাজটা হতে পারে। হ্যাঁ, -1 যদি বসাই তাহলে তাহলে কেমন, এটা হচ্ছে -1 মাইনাস মাইনাস +21 আর এটা হচ্ছে -20। তাহলে 20 আর একে এই 21 -21 ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে -1 বসালে রাশিটা আমাদের 0 হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে কত বসালে রাশিটা 0 হবে, এটা বুঝবো কিভাবে, বা এটা বোঝার উপায় কি, বা এটা আসলে মানে এক্স্যাক্টলি কত বসালে 0 হবে। তো এটা বোঝার জন্য আসলে কিছু উপায় আছে, যেগুলো খুব জটিল উপায়। তো আমি আপনাদের কিছু সহজ উপায় দেখাচ্ছি, মানে যেটা আপনারা, আমার মনে হয় যে এটাই ভালো হবে। মানে অন্যান্য আরো অনেক উপায় আছে, আপনারা হচ্ছে চেষ্টা করবেন 1, 2, 3, হ্যাঁ, সর্বোচ্চ 4, হুম, এইগুলোর প্লাস এবং মাইনাস, মানে প্লাস এবং মাইনাস এগুলো দিয়ে চেষ্টা করবেন, তাহলে আপনার হচ্ছে যে মিলে যাবে। আর মানে মিলে গেলে আপনার হচ্ছে তখন সেটাকে আমরা ধরে নেব, মানে অল্প সময়ের মধ্যে হবে, এটা ট্রায়াল অ্যান্ড এরর। আর একটা হচ্ছে যে আপনার ভগ্নাংশ যদি এগুলা দিয়ে না মেলে তখন ভগ্নাংশ চেষ্টা করবেন হাফ, 1/3, আর একটা হচ্ছে 3/2, এইগুলো প্লাস এবং মাইনাস। হ্যাঁ, তো এইগুলো দিয়ে আমার মনে হয় যে তাড়াতাড়ি হবে। এখন বিষয়টা একটু পিকুলিয়ার, আপনার কাছে মনে হতে পারে যে স্যার কোনটা হবে না হবে। তো যাই হোক, আমার মনে হয় যে এটা সবচেয়ে ভালো উপায়, যে হচ্ছে এই এইগুলো দিয়ে আপনাকে দেখা যে কোনটার মধ্যে হচ্ছে। হ্যাঁ, এছাড়াও একটা উপায় আছে, সেটা আমি দেখাই। সেটা হচ্ছে যে আপনার প্রথমে আপনাকে এই ধ্রুবকটা ভাঙতে হবে 20। তাহলে 20কে আপনি যদি মৌলিক সংখ্যায় ভাঙেন তাহলে কত হবে, 1 গুণন 2 গুণন 2, 2 × 4, 4×5 = 20, এই তো, তাই না? আচ্ছা, আর এই যে এ কিউবের সামনে যদি কিছু থাকে, মানে সেটাকে ভাঙতে হবে। তো এর সামনে যদি কিছু নাই, আমরা আর ভাঙতেছি না। এখন ধরেন এর সামনে 1 আছে, তাহলে 1কে আমরা ভাঙলে শুধু 1ই পাবো, তাই না? এখন আমাদের কাজটা হচ্ছে যে এগুলোর ভগ্নাংশ করতে হবে। মানে এই এগুলোর ভগ্নাংশ কিরকম, যেমন এই 1 ডিভাইডেড বাই এখানে আপনার 1, তাহলে 1/1। তারপর এখানে 2 আছে, 2/1। এখানে 2 আছে, আবার 2/1। এখানে 5 আছে, 5/1। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ালো কি কি, 1, 2 আর 5, তাই না? এগুলোর প্লাস অথবা মাইনাস, এই যে কোনো একটা বসালে এগুলো শূন্য হয়ে যাবে। মানে এটাই সচরাচর হয়, কিন্তু আসলে এগুলো এত ইজি না। হ্যাঁ, যখন বড় অঙ্কগুলো আসে তখন আসলে একটু টাফ হয়ে যায়। এই জন্য সহজ উপায় হচ্ছে যে আপনার মানে ওই যে ভগ্নাংশগুলো বা যেগুলো আমি বললাম সেগুলো একটু মনে রাখেন। যেমন এরকম টাইপের অঙ্ক আসলে -1 বসালে আপনি বুঝতে পারবেন যে এটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেটা সহজে বুঝতে পারবেন সেটা জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই। যেগুলো বোঝা যায় না, যে এটাতে 1 বসাবো না 2 বসাবো, সেইগুলো নিয়ে আমি একটা আলোচনা করে দেবো নি। হ্যাঁ, সেগুলো এগুলো তো 1 বসালে বোঝা যাচ্ছে। তো যখনই আপনার এরকম হয়ে যাবে, যে আপনি দেখতেছেন যে -1 বসানোর পরে কি হলো, রাশিটা শূন্য হয়ে গেল, তখন আপনার এখানে একটা সিদ্ধান্তে আসতে হবে যে a = -1, বা হচ্ছে আমরা বলতে পারি a+1 = তাহলে 0। তার মানে এই a+1 হচ্ছে একটা উৎপাদক। তো এখন এই উৎপাদক ভাঙার ক্ষেত্রে আমরা 3টা লাইন একসাথে কাজ করব। 3টা লাইন একসাথে কাজ করব কিভাবে, প্রথমে মাঝখানের লাইনে এই a+1টা 3 বার লিখে নেব। 3 বার কেন, কারণ এখানে কিউব আছে। তাহলে 3 বার লিখে নেব a+1, তারপরে লিখবো a+1, তারপরে লিখবো a+1। ওকে, 3 বার লিখে মাঝখানের লাইনে। আর এর উপরের লাইনে আমরা অঙ্কটা তুলবো, a³ মাইনাস হচ্ছে হ্যাঁ 21a মাইনাস হচ্ছে 20। আচ্ছা, এটা মানে আমার একটু মিস্টেক হলো, আরেকটা লাইন, এইটার নিচের লাইনে হবে। হ্যাঁ, এটা থার্ড লাইনে হবে, a+1
এ প্লাস ওয়ান আর এটা হচ্ছে এ প্লাস ওয়ান। এখন দেখেন, এখন আমাদের কাজটা হচ্ছে আমরা এখানে এমন একটা সংখ্যা নেব যেটা এই কিউব মিলাতে আমাদের হেল্প করবে। তাহলে এখানে আমরা নেব হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে কি হবে, এ কিউব হবে। এ কিউব আর এ কিউব মিলে গেল। এবার এটা যেহেতু গুণ করছেন, গোটাটাই গুণ করে দিবেন। তাহলে এ কিউব প্লাস হচ্ছে এ স্কোয়ার। ওকে, হলো, লিখলাম। এখন দেখেন আমাদের উপরে অঙ্কের লাইনের মধ্যে কিন্তু এ স্কোয়ার নাই। তাহলে আমাদের এ স্কোয়ারটা মাইনাস করতে হবে। তাহলে এখানে আমরা যদি একটা এ নেই, তাহলে এ আর এ মিলে মাইনাস এ স্কোয়ার হচ্ছে। আর এটা আর এই ওয়ান মিলে হচ্ছে মাইনাস এ হচ্ছে। তা আমাদের অঙ্কের দরকার হচ্ছে 21টা এ, হলো একটা এ, তাহলে এখানে আর 20টা নিলেই হবে। তাহলে এখানে যদি আমরা 20 নেই, তাহলে 20 এ মাইনাস হচ্ছে 20। তাহলে দেখেন আমাদের আলটিমেট এ স্কোয়ার ক্যান্সেল, এই এ আর এইটা মিলে 21টা হচ্ছে। আর এই 20টা এখানে এই অঙ্কে, তাহলে উপরের লাইন আর প্রথম লাইন আর দ্বিতীয় লাইন মিলে গেল। হ্যাঁ, তাহলে এখন আমরা এটাকে এ প্লাস ওয়ানটা কমন নিয়ে নেব। তাহলে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস হচ্ছে 20। ঠিক আছে। হুম, এখন আমাদের হচ্ছে এখান থেকে এটা এ প্লাস ওয়ান, এটাকে আবার মিডিল টার্ম করা যাবে 5a প্লাস 4a মাইনাস হচ্ছে 20। তাহলে এখানে আমরা বলতে পারি এ প্লাস ওয়ান, এ মাইনাস 5 একটা হবে, আর একটা হচ্ছে এ প্লাস 4 একটা হবে। এই, এটা হচ্ছে উৎপাদক। এ সবাইকে বুঝতে পারছেন ভাগশেষ উপপাদ্যের বিষয়টা কি? হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে কি এই ভাগশেষ উপপাদ্য নিয়ে? আচ্ছা, তাহলে আমরা কি পরেরটাতে চলে যাব? আচ্ছা, এটাতে আসি। এখানে বলছে যে এক্স কিউব প্লাস, মানে এরকম যদি আপনার সেকেন্ডিং, মানে প্রথমে দেখেন কিউব, তারপর স্কোয়ার, তারপর 11x, তারপর 6, মানে এক্স এর পাওয়ার গুলো আস্তে আস্তে কমতেছে, হ্যাঁ, সিরিয়ালি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা নর্মালিও সাজাতে পারেন, অসুবিধা হবে না। হ্যাঁ, আর দেখবেন যদি নর্মালি সাজানো যায় তাহলে ভালো, আর না গেলে আপনার হচ্ছে ভাজ্য উপপাদ্য করতে হবে। তো যেমন এটাকে আমি যদি সাজানোর চেষ্টা করি, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, হ্যাঁ, তারপর এখানে যদি আমি বি নেই, তাহলে কি দাঁড়াচ্ছে, মানে 6x² মিলে গেল, প্লাস তাহলে 3 আপনার এ বি স্কোয়ার, অর্থাৎ এখানে 12x হচ্ছে, 11x আছে, একটা এক্স বিয়োগ করে দেবো, প্লাস হচ্ছে 2 কিউব। হুম, তাহলে এ কিউব প্লাস 3 a² বি প্লাস 3 ab² প্লাস বি কিউব, এখানে 8 হলো, আমাদের অঙ্কে আছে হচ্ছে 6। আর এখানে আমাদের হচ্ছে 12x হলো, অঙ্কে আছে হচ্ছে 11x, তাহলে একটা এক্স বাদ দিব আর একটা 2 বাদ দিব, তাহলে আমাদের হচ্ছে এটা হয়ে যাবে। হুম, তাহলে এখান থেকে আমাদের সূত্রটা আমরা লিখতে পারি এক্স প্লাস 2 হোল কিউব। হ্যাঁ, হোল কিউব মাইনাস 1 কমন নিলে এখানে হবে হচ্ছে এক্স প্লাস 2। আচ্ছা, তাহলে এখান থেকে আবার দুইটার থেকে এক্স প্লাস 2 যদি আমরা কমন নিই, তাহলে দাঁড়াবে এক্স প্লাস 2, তারপরে হচ্ছে আপনার হোল স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, তখন হচ্ছে এটাকে আবার সূত্র লিখতে হবে এক্স প্লাস 2, এটাকে আমরা সূত্র লিখবো হচ্ছে এক্স প্লাস 2 প্লাস 1 একটা, আর এটা হচ্ছে এক্স প্লাস 2 মাইনাস 1 একটা। তাহলে এখানে আমাদের শুরুতেই আসবে হচ্ছে এক্স প্লাস 1, আর একটা হবে এক্স প্লাস 2, আর একটা হবে হচ্ছে এক্স প্লাস 3। এই হচ্ছে উৎপাদক হবে। হ্যাঁ, এইভাবে এটা ভালো হবে, তাড়াতাড়ি করা যাবে। এই সময় কি ক্লিয়ার এগুলো উৎপাদক? আচ্ছা, এইটাতে আসি, যেমন এক্স কিউব প্লাস হচ্ছে 36, 3x প্লাস 36। তো এইগুলো হচ্ছে ওই যে বললাম যে প্রথমে হঠাৎ করে যদি ডিক্লাইন করে, মানে এক্স কিউব আছে তারপর এক্স স্কোয়ার থাকার কথা কিন্তু নাই, তো এইগুলো আমরা ফাংশনের সাহায্যে করার চেষ্টা করব। ফাংশন এক্স সমান সমান ধরে নেব এক্স কিউব প্লাস 3x প্লাস 36। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা হচ্ছে আপনার, যেহেতু সবগুলোই প্লাস আছে, তার মানে -3 যদি আমরা ধরি,
তাহলে -3 হোল কিউব প্লাস হচ্ছে 3 - 3 + 36, তাই না? তাহলে এখানে হচ্ছে -27, আর এটা -9 + 36, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। হুম, এটা বললাম যে 1 2 3 এর মধ্যে একটা হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে এখানে আমরা উৎপাদক কত হবে, তাহলে এক্স =-3 বা আমরা বলতে পারি x + 3 = 0, তার মানে x + 3 হচ্ছে একটা উৎপাদক। তাহলে এই উৎপাদক করার সময় আমরা প্রথমে কি করব, অঙ্কটাকে লিখবো x³ + 3x + 36। তাহলে এখানে তৃতীয় লাইনে প্রথমে x + 3, আর তারপর আরেকটা x + 3, তারপর আরেকটা x + 3। এখন আমাদের x + 3 মানে এখানে x² নিতে হবে। x² নিলে আমাদের এটা হবে x³ + 3x²। 3x² তো অঙ্কে নাই, তাহলে এখানে 3x বিয়োগ করে দিতে হবে, তাহলে -3x² - 9x। 9x তো আমাদের না, আমাদের 12x নিতে হবে। তাহলে প্লাস এখানে যদি আমরা 12 নেই, তাহলে হচ্ছে 12x + 36, তাহলে আমাদের অঙ্কের সাথে মিলে যাবে। এখন তাহলে হচ্ছে এখানে আমাদের x + 3 একটা, আর একটা হচ্ছে x² - 3x প্লাস হচ্ছে 12। হ্যাঁ, এইটাই হবে হচ্ছে এর উত্তর। বুঝতে পারছেন সবাই সেটা কি? হুম, বেশিরভাগ গাইড বইতে দেখবেন এইটুকু দেওয়া নাই, মানে যেগুলো আপনার বাজারে গাইড বই পাবেন দেখবেন এইটুকু করা নাই। এইটুকু না করে আপনার হচ্ছে এই লাইন আর এই লাইন আর এই লাইন, এই 4 লাইন করা আছে। এই 4 লাইন করলে কিভাবে হবে, কারণ এটা আসবে কিভাবে, এই মানে এই ভাঙবেন কিভাবে, এগুলো বোঝা তো কঠিন কাজ না। এগুলো হচ্ছে, আচ্ছা এরপরটাতে যাই। এরপরে এই টাইপের কিছু অঙ্ক পাবেন, যেগুলো হচ্ছে আপনার বলছে a³ - 3a² b প্লাস হচ্ছে 2b³। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পুরাটাই করতে হবে। ভাগশেষ উপপাদ্য তাছাড়া আপনি মিলাতেই পারবেন না। হ্যাঁ, এখানে দেখেন এই টাইপের গুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি। এই টাইপের গুলোর ক্ষেত্রে আমাদের দুই রকম রাশি আছে, এখানে 1 2 বসালে মিলবে না। হুম, এখানে যদি আপনি 1 বসাতে চান, তাহলে 1 এর পরিবর্তে আপনি ধরেন এখানে ফাংশন ধরলেন, এটা এর ফাংশন ধরলেন a³ - 3a² b প্লাস 2b³। তাহলে আপনি যদি এর মান যদি কিছু একটা বসাতে চান, 1 বসাতে চাইলে 1 এর সাথে এ গুণ করে বসাতে হবে, যদি 2 বসাতে চান 2 এর সাথে এ গুণ করে বসাতে হবে, মানে বি গুণ করে বসাতে হবে। যাই হোক, যেটাই বসাতে চান, যেহেতু ফাংশন ধরছেন তাহলে আপনার তো আর বসানো যাবে না, বি বসাতে হবে। তাহলে ধরেন আমি যদি বি বসাই এখানে, ঠিক আছে, যদি আমি বি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে বি হবে। তাহলে এখানে হবে কি b³ -3, এটা হচ্ছে b², তার সাথে একটা বি, আর এখানে আছে 2b³, তাই না? তাহলে এটা 2b³ আর এটা 3b³, মানে এটা 3b³ আর এটা হচ্ছে 3b³, তাহলে 0 হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এ সমান সমান বি হলে এটা 0 হবে। তার মানে a - b হচ্ছে একটা উৎপাদক হবে। হুম, a - b = 0, তার মানে a - bটা হচ্ছে একটা উৎপাদক। হ্যাঁ, এইটুকু আগে বের করে নিতে হবে। a - b যখন উৎপাদক হবে, তখন আমরা এখানে এসে এই যে বললাম যে 3 লাইন একসাথে করব, a - bটাকে লিখবো, a - b আর একটা a - b এখানে লিখবো। হুম, তাহলে আমাদের প্রথমে a³ মেলাতে হবে, তাহলে a² দিয়ে গুণ করব, তাহলে a³ হয়ে গেল, তারপরে হচ্ছে a²b হলো, আমাদের তিনটা a²b লাগবে। তাহলে এখানে আমরা যদি 2ab দিয়ে গুণ করি, না 2a দিয়ে গুণ ab দিয়ে গুণ করি, তাহলে হবে, তাহলে এখানে 2a²b, তাহলে দুইটার একটা তিনটা হয়ে গেল, মাইনাস হচ্ছে 2ab² হচ্ছে, তাই না? মাইনাস হচ্ছে প্লাস। এখন আমাদের 2ab² দরকার নাই, এটা ভ্যানিশ করতে হবে। তাহলে এখানে 2b² যদি আমরা নিই, তাহলে -2ab² মাইনাস মাইনাসে প্লাস 2b³। তাহলে দেখেন আলটিমেট কি দাঁড়াচ্ছে,
এইটার সাথে এটা মিলে গেছে, এইটা আর এই দুইটা মিলে 3a² হয়ে গেছে, এই দুইটা ভ্যানিশ হয়ে গেছে, আর 2b³ মিলে গেছে। তাহলে এখন আমরা হচ্ছে a মাইনাস বিটাকে সামনে নেব, আর a² মাইনাস 2ab মাইনাস 2b² এখানে হচ্ছে আমরা নিয়ে নেব। ঠিক আছে, এই বুঝতে পারছেন বিষয়টা কি? কারো কোনো সমস্যা হচ্ছে এগুলোতে ভাগশেষ উপপাদ্যে? আচ্ছা, এর পরেরটাতে যাই, a⁴। তাহলে এখানে দেখেন এর মান 1 বসালে কিন্তু হয়ে যাবে, কারণ এর মান যদি আপনি 1 বসান তাহলে এটা 4 হবে, এটা 1 আর 3 মিলে 4 হবে, হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা একটু করবেন বাসায়। এর মান 1 মানে হচ্ছে কি, a-1 হবে একটা উৎপাদক। হ্যাঁ, তাহলে এটা একটু মিলান, দেখি পারেন কিনা, মানে এটা সেটাও আছে কিন্তু করা আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এটা আমি দেখে দিই, এখানে আমরা ফাংশন ধরি। এখানে আমরা ফাংশন এ সমান সমান হচ্ছে 2a³ মাইনাস 3a² প্লাস 3a-1। তাহলে এখানে যদি আমরা a এর মান যদি 1 বসাই তাহলে কত হবে, আহ, আপনার এখানে 2, আর এখানে 3, 5, তাই না? আর এটা হচ্ছে 4, হচ্ছে না। এর মান যদি আমরা -1 বসাই তাহলে এটা -2 হবে, -2 আর -3, তাহলে 5 হয়ে যাচ্ছে না? এইরকম কিছু কিছু। দীপু কি বলছে? 1 দীপুর কথা বুঝতে পারলাম না। আচ্ছা দীপু, আপনি বলেন তো দেখি কি বলতে যাচ্ছিলেন, মানে আনমিউট করেন। স্যার, বলতে চাচ্ছি যে মানে আমরা এই ফাংশনের ভিতরে হ্যাঁ, আমরা কখন ওয়ান নেব, কখন এ নেব, কখন এক্স নেব, এটা মানে আমাদের ব্রেনটা আসলে কিভাবে আমি এটা আসলে বুঝবো যে আমার এইটা নিতে হবে। আচ্ছা, এটার ব্যাপারে আমি অবশ্যই একটা আলোচনা করছি, আপনি খেয়াল করছেন কিনা। এটা হচ্ছে যে এখানে ধরেন এটার হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর কিছু নিয়ম আছে। হ্যাঁ, যে নিয়মগুলো খুবই মানে সময় সাপেক্ষ ব্যাপার, এবং খুব মানে জটিল আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আমি আপনাকে বললাম প্রথমে হচ্ছে আপনার ধ্রুবক টার্ম, আর হচ্ছে আপনার এই যে মুখ্য সহগের মানে মৌলিক উৎপাদকের ভগ্নাংশ বসাতে হয়। তো এইটা বসানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, খুব ঝামেলাযুক্ত কাজ। তো এই জন্য আমরা যে কাজটা করি, যে ধরেন এখানে আমি ফাংশন এ ধরে নিছি, এই ফাংশন এ মানে এ এর মান কিছু একটা এখানে বসাতে হবে। বুঝতে পারছেন? কিছু একটা বসাতে হবে, বসালে আমাদের কি হবে, এই রাশিটা শূন্য হয়ে যাবে। এখন কত বসাবো, 1, 2, 3, 4, এর মধ্যে আমরা আসলে কোনটা বসাতে পারি? ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে মানে বুদ্ধিটা যেটা, সেটা হচ্ছে আমি বলে দিলাম যে 1, 2, 3 অথবা 4। হুম, এই চারটার মধ্যে বসাবেন প্লাস অথবা মাইনাস, প্লাস অথবা মাইনাস, শুধু প্লাস না, অথবা হচ্ছে হাফ, তারপরে 1/4, তারপরে 3/2, এর মধ্যে বসাবেন। হ্যাঁ, প্লাস অথবা মাইনাস, তাহলে আপনার মিলে যাবে, মানে এইগুলোর মধ্যে মিলে যায় সচরাচর। এখন এটা হচ্ছে আসলে, এটা আমার কথা, মানে এটা বই পুস্তকে এরকম নাই, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি। আর আপনার মিলে যাবে আবার অনেক সময় দেখা যাচ্ছে এ এর জায়গাতে বি বসতেছে, কখন এ এর জায়গাতে বি বসবে, যখন দুই রকম রাশি থাকে, ধরেন এখানে 2a³ বি আছে, 3a² বি আছে, এরকম মানে এ বি দুইটা রাশি আছে, তাহলে আপনি যদি ফাংশনটা এর ধরেন, তার পরিবর্তে বসাতে হবে হয় বি, না হয় 2b, না হয় 3b, না হয় 4b, অথবা b/2, অথবা b/4, অথবা 3/2। আবার যদি ফাংশন বি ধরেন, তাহলে আপনাকে বসাতে হবে কি, এ, অথবা 2a, অথবা 3a বা 4, এইগুলা বসালে একটা সময় জিরো হবে। এইটা হচ্ছে মানে আমাদের কথা। আর গাণিতিক যদি আপনার নিয়মে আসেন,
গাণিতিক নিয়মে যেটা আছে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে কি করতে হবে, এই আহ, মানে হচ্ছে এটা, এই ধরেন ধ্রুবক যেটা, ধ্রুবক কোনটা এখানে ওয়ান, তাহলে ওয়ানকে আপনার মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। ওয়ানকে উৎপাদকে ভাঙলে একটাই উৎপাদক আছে, ওয়ানের ওয়ান, আর ওয়ান আর ওয়ান, তাছাড়া তার কিছু নাই, তাই না? মানে এটার উৎপাদক একটার উৎপাদক ওয়ানই। আর যদি আপনার মুখ্য সহগকে ভাঙতে হবে, মুখ্য সহগ কোনটা, এইটা, মানে টু, মানে যেটা সবচেয়ে বড় থাকে, কিউব যেটা সবচেয়ে বড় তার সামনে আছে মুখ্য সহগ। এই এখানে এ স্কোয়ারের সামনে যেটা সেটা কিন্তু মুখ্য সহগ না, কারণ এখানে কিউব যেহেতু বর্তমান আছে, মানে পাওয়ার যেটা সবচেয়ে বেশি তার সামনে যেটা থাকে তার নাম মুখ্য সহগ। বুঝছেন কথা? এখন এই টু কে আপনি ভাঙবেন, টু কে ভাঙলে কি কি পাবেন, ওয়ান আর টু পাবেন, এর বাইরে তার কিছু পাবেন না। এখন এইটা অনেক সময় অনেক বড় হয়ে যায়, বুঝছেন? মানে ধরেন এখানে ওয়ান আর টু আসছে জন্য একটা সুবিধা, অনেক সময় সিক্স থাকে, এইট থাকে, তখন এত বড় হয় যে মাথা খারাপ হওয়ার পরিস্থিতি হয়। তো আমরা তখন কি করি, যে এইটার যে উপরেরটা আছে, উপরেরটাকে এই নিচেরটা দিয়ে ভাগ করব, উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করব, দুইটা সংখ্যা পাইলাম। এই দুইটা সংখ্যা আমরা এখন টেস্ট করব, টেস্ট করে দেখবো যে এখানে মিলে কিনা। ঠিক আছে, মানে প্লাস অথবা মাইনাস, শুধু প্লাস থাকে। তো এখানে ধরেন আমি প্রথমে ওয়ান যদি এখানে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ওয়ান টু হবে, আর এটা থ্রি হবে, থ্রি ফাইভ হবে, আর এটা ফোর হবে, এটা মিলবে না। আমি যদি হাফ বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, হাফ বসালে দেখেন টু ইন্টু হাফের উপরে একটা কিউব, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার থ্রি ইন্টু হাফ, মানে এটা ওয়ান বাই ফোর, প্লাস হচ্ছে থ্রি বাই টু, মাইনাস হচ্ছে ওয়ান। মানে এটা জিরো হবে কি আমি জানি না, মানে এখনো আমি বুঝতে পারছি না। তাহলে এখানে ধরেন এটা ওয়ান বাই এইট হবে, তার মানে এটা ওয়ান বাই ফোর, এটা হবে থ্রি বাই ফোর, এটা হবে থ্রি বাই টু, আর এটা হবে মাইনাস ওয়ান। এখানে যদি আপনি ফোর লসাগু করেন তাহলে কত হবে, ওয়ান মাইনাস থ্রি প্লাস হচ্ছে সিক্স মাইনাস ওয়ান, না ফোর, সিক্স মাইনাস ফোর। তাহলে এখানে কত হচ্ছে, হ্যাঁ, তাহলে এই যে এখানে ছয় আর একে সাত, আর এই আপনার মাইনাস চার আর তিনে সাত, সাত সাত জিরো, তার মানে এটা জিরো হয়ে গেছে। তার মানে আমাদের লাকি নাম্বার আমরা পেয়ে গেছি হচ্ছে হাফ। বুঝতে পারছেন কথাটা কি? মানে আমি দুইটা পদ্ধতি আপনাদের শেখালাম, পরীক্ষার হলে গিয়ে কোনটা খুশি আপনি অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, মানে আমি যে বললাম না যে হাফটা দিলে মিলে যায়, তাহলে ধরেন আপনি প্রথমে এক দুই দিয়ে যখন দেখছেন হচ্ছে না, তখন ভগ্নাংশটা দিয়ে অ্যাপ্লাই করলেন, প্রথম ভগ্নাংশই কিন্তু কাজ হয়ে যাবে। তাছাড়া বড় যেগুলো আছে, যেমন আমি একটা উদাহরণ দিই আপনাকে, যেমন যদি আপনার এরকম থাকে এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস ধরেন 36, এরকম একটা দিয়ে দিল, এইট কিউব দিয়ে দিল। এবার এবার দেখেন আপনার এখানে 36কে আপনি ভাঙলে কত হবে, এক গুণন দুই গুণন তিন গুণন তিন দোকানে ছয়, তাই না? ছয় দোকানে হচ্ছে 12, তারপরে 12 তিন 36। তাহলে এখানে উৎপাদক হচ্ছে অনেকগুলো, কিন্তু উৎপাদক আছে কত কত, একটা আছে এক, একটা আছে চার, একটা আছে হচ্ছে ছয়, একটা আছে নয়, মানে এরকম অনেকগুলো আছে কিন্তু আপনার। ধরেন হচ্ছে এক দুই, দুইও আছে, দুই আছে, তিন আছে, চার পাঁচ ছয় সাত আট নয় আছে, তারপরে 12 আছে, তারপরে হচ্ছে আপনার 36 আছে, এইগুলা হচ্ছে একটা। আবার ধ্রুবকে আপনার কত, ধ্রুবকটা গেল, চলকে আটের কথা ধরেন, এক আছে, দুই আছে, চার আছে, আট আছে। এখন যদি আপনি এগুলো ভগ্নাংশ করেন কয়টা হবে বলেন তো, কয়টা হবে, এক বাই, এখানে হবে প্রথমে এক বাই এক লিখলেন, তারপরে এক বাই দুই, তারপরে এক বাই চার, তারপরে এক বাই আট, কয়টা হলো, চারটা, এক দিয়ে হলো চারটা, চার দিয়ে হবে চারটা, ছয় দিয়ে হবে চারটা, তাহলে কয়টা হবে বলেন তো, এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট আর এখানে চার, চারটা 32টা। এরকম 32টা নাম্বার আপনাকে ফেস করা লাগতে পারে যদি আপনি ইনফর্মাল নিয়ম অনুসারে যান। হ্যাঁ, কোনটা দিয়ে হবে এবার কিন্তু বোঝার টাফ আছে। তো এই জন্য আমি যে পরামর্শ দিচ্ছি, একটু বুদ্ধি করে আপনি যদি আমার ওই পরামর্শটা একটু নেন, যে হচ্ছে মানে এটা অবশ্য শুনতে খারাপ শোনা যায় যে এক প্রকার এটা না জেনে আমরা আন্দাজে করতেছি, কিছু জিনিস আন্দাজে করা লাগে। যেমন আপনার হচ্ছে ওয়ান টু আর থ্রি আর ফোর, আমি ম্যাক্সিমাম যদি কখনো যাই তাহলে ফাইভ যেতে পারে, এর বেশি যায় না। আর একটা বললাম হাফ, ওয়ান বাই ফোর, আর একটা হচ্ছে থ্রি বাই টু। এই পর্যন্ত আমার আমার এতদিন পর্যন্ত অঙ্ক করে আমি দেখছি এগুলো দিলে মিলে, এগুলো কি প্লাস অথবা মাইনাস, মানে আপনার প্লাস দিলেও মিলতে পারে অথবা মাইনাস দিলেও।
বুঝতে পারছেন বিষয়টা কি? তা আমার মনে হয় এটা চালাকি করে রাখা ভালো না? এটা মোটামুটি ভালো। তারপরে যাই হোক, সেটা ব্যাপার আলাদা। এখন আমাদের চলে আসি, আমরা এখানে এ সমান সমান হাফ পেলাম, যেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কি হলো, মানে 0 হলো। তাহলে আমরা বলতে পারি এটা 2a সমান সমান হচ্ছে 1, মানে 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে আমাদের তাহলে একটা উৎপাদক হবে। এবার আমরা এখানে হচ্ছে এই এটা শুরু করব। তাহলে আমরা 2a-1টা লিখলাম, 2a-1টা আবার লিখলাম, 2a-1টা আবার লিখলাম। ঠিক আছে, লেখার পরে এখন আমাদের এখানে 2a কিউব মেলাতে হবে। তাহলে এখানে আমরা কি নিব, এ স্কোয়ার নিলে আমাদের হচ্ছে, তাহলে 2a কিউব হয়ে গেল মাইনাস এ স্কোয়ার। এখানে আমাদের 3টা এ স্কোয়ার লাগবে, তাহলে আর 2টা স্কোয়ার হলে হয়ে যাবে। তাহলে এখানে যদি একটা এ নিই, তাহলে 2a স্কোয়ার প্লাস এ, আমাদের 3টা এ লাগবে। তাহলে এখানে যদি আমরা 1 নেই, তাহলে আমাদের এখানে +2a, তাহলে 3টা এ আর -1, এই তো সুন্দর হয়ে গেল। তাহলে এখন আমরা হচ্ছে 2a-1টাকে সামনে নেব, আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1টাকে সামনে নেব। ঠিক আছে, 2a-1, আর এইটাকে আমরা আর ভাঙতে পারবো না, এইটাই হচ্ছে আমাদের উৎপাদক হবে। ওকে, হুম, আচ্ছা, হ্যাঁ, এই বুঝতে পারছেন? আচ্ছা, বেশিরভাগ বই পুস্তক আপনার দেখবেন যে বিভিন্ন ইউটিউব টিউটিউব বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন যে তারা সরাসরি এই লাইনটা লেখে, এই লাইনটা লেখে। কিসের ভিত্তিতে লেখে সেই ভালো জানে। হুম, মানে সেটা আমরা জানি না, ওরাই ভালো লেখে। ঠিক আছে, এই মুখস্থ লিখে দেয় এটা, 2a কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস এ প্লাস 2a-1 এভাবে লিখে দেয়। হ্যাঁ, কিন্তু এটা আসলে পরে আপনার কিন্তু মনে থাকবে না, এটা আপনি লিখতে পারবেন না। যারা ইউটিউবে দেখেন অঙ্ক সমাধান করে দেয়, ওরা দেখে দেখে লিখে দেয়। হ্যাঁ, কিন্তু এটা আপনাকে জানতে হলে বেসিক রুট জানতে হবে, তো কেন এইভাবে সাজাবো। হুম, তো এই ভাগশেষের উপপাদ্যের এই কিছু ব্যাপার আছে, এইভাবে আপনাকে করতে হবে। যেমন এই অঙ্কটা, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রচুর পরীক্ষাতে আসে। তো এটা হচ্ছে আমাদের হুম, এখানে আমরা এটাকে ফাংশন ধরে নিই। হ্যাঁ, ফাংশন যদি এক্স ধরে নিই, তাহলে কি হবে, x³ প্লাস 6x² y প্লাস হচ্ছে 11xy² প্লাস 6y³। হ্যাঁ, তাহলে এখানে আমরা হচ্ছে দেখেন সবগুলো প্লাস, তার মানে এখানে প্লাস ধরে কাজ হবে না, এটা মাইনাস ধরতে হবে। মাইনাস কি ধরবো, বললাম যে এক্স থাকলে তার পরিবর্তে হয় ওয়াই, না হয় 2y। আমরা যদি ফাংশন এক্স ধরছি, এবং দুই রকম রাশি আছে এখানে এক্স ওয়াই, তাহলে আমরা এক্স এর পরিবর্তে ওয়াই ধরবো। হ্যাঁ, তাহলে এটা হবে -y হোল কিউব, হ্যাঁ, প্লাস 6 -y হোল স্কয়ার, তার সাথে একটা ওয়াই, প্লাস 11, এক্স এর মান হচ্ছে -y, তার সাথে একটা y² প্লাস 6y²। ওকে, y³ সরি, স্কয়ার না কিউব। তাহলে এখানে হচ্ছে এটা -y³, এটা হচ্ছে আপনার +6y³, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসই থাকবে, তাহলে -11y³, আর এটা হচ্ছে +6y³। তাহলে এই 11 আর 6 6 12y³, আর আপনার হচ্ছে এখানে 11y, সরি 12y³, এটাও 12y³। তাহলে এই দুইটা কেটে 0 হয়ে যাচ্ছে। তার মানে আমরা নিশ্চিত হলাম যে এক্স ইকুয়াল টু -1 -y যখন হবে তখন এই রাশিটা 0 হবে। তাহলে উৎপাদক কি হবে, এক্স ইকুয়াল টু -y 0, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। হুম, তার মানে এক্স প্লাস ওয়াইটা হচ্ছে আমাদের উৎপাদক। এইটা আমরা এখন এখানে সাজাবো। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে একটা, এখানে একটা, আর একটা, এখানে একটা লিখে নেব। ওকে, তাহলে এখানে দেখেন আমাদেরকে কি করতে হবে, x³ মেলাতে হবে। তাহলে এটা x² দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে এটা লেখাই আছে উপরে, এই লাইনটা না করি। তাহলে x³ হয়ে গেল, x³ প্লাস হচ্ছে x²y, আমাদের লাগবে 6টা x²y। তাহলে এখানে 5, আমরা xy নিব। তাহলে হচ্ছে এটা 5x²y, আর হচ্ছে 5xy²। তাহলে দেখেন এখানে আমাদের 11টা xy² লাগবে। তাহলে এখানে একটা 6y² নেব। তাহলে 6xy² আর 6y তার সাথে কিউব হয়ে যাচ্ছে, তার মানে উপরের রাশি মিলে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে x² প্লাস 5xy প্লাস 6y² এইভাবে লিখে নেব। এবার এটাকে আবার মিডল টার্ম করা যায়। হুম,
এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে 5xy কে 3xy প্লাস হচ্ছে আপনার 2xy প্লাস 6y স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস 3y একটা হবে, আর হচ্ছে আরেকটা হবে এক্স প্লাস 2y। এই এই হচ্ছে উৎপাদক। এটা প্রচুর পরীক্ষাতে আসে, খুব রিপিটেড একটা প্রশ্ন। হ্যাঁ, অনেক পরীক্ষাতে আসে, তো এটা আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করুন। আচ্ছা, এরপরেটাতে আহ, এইগুলো একটু করবেন তাহলে আর দু একটা। আজকে না এই বন্ধু থাক 83, আরো মানে অনেক অঙ্ক আছে, মানে প্রায় যাক মানে যতদূর সম্ভব হয় করবেন। হ্যাঁ, মানে আচ্ছা, আমি দেখি আস্তে আস্তে করি যে কয়দিন লাগে। আমার যতদিন মনে হচ্ছে না যে এটা শেষ হচ্ছে ততদিন চলুক। হ্যাঁ, উৎপাদক আরো কয়েকদিন লাগবে, মনে হয় 2 দিন তো লাগবে অ্যাটলিস্ট। 2 দিনে যদি আরো 40টা আমি ক্লাসে করাই দিতে পারি, আর যদি আপনি 40টা বা 50টা আমি ক্লাসে যদি করাই দিতে পারি, তাহলে আপনারা যদি আর গোটা বিশেক বাসায় করেন, আর এদিকে তো 2 দিনে 70-80টা করা হয়েছে, এই 100 দিনে করলে উৎপাদক হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে মনে হয় এই পর্যন্ত থাক উৎপাদক নাকি? আমার মনে হয় এটা ভালো হবে। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা জিনিস আজকে করার করছি, সেটা হচ্ছে আপনার আজকে থেকে আপনাদের পড়তে হবে হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন আপনাদেরই পড়তে হবে। আমরা প্রথমত ট্রান্সলেশন শিখবো হচ্ছে ট্রান্সলেশন গুলো, যেগুলো আপনার এই লাইন বাই লাইন যে কিছু ট্রান্সলেশন আছে, সেই ট্রান্সলেশন গুলো আজকে দেখবো। ঠিক আছে। আচ্ছা, লাইন বাই লাইন ট্রান্সলেশন গুলো এই যে এখানে আপনাদের আজকে আমি শেয়ার করছি। তো যে ট্রান্সলেশন কিভাবে করতে হয়, কি ব্যাপার স্যাপার, এগুলো সম্পর্কে একটু ধারণা দেয় আপনাদের। আপনারা ট্রান্সলেশন মানে করবেন। হ্যাঁ, আমি একটু স্লাইডটা না হয় বের করে নিই, তাহলে আমার জন্য একটু ভালো হবে। আচ্ছা, একটু দাঁড়ান, স্লাইডটা পেয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের ট্রান্সলেশনে আমরা শুরু হচ্ছে 1 নম্বর দিয়ে। ট্রান্সলেশন আসলে প্রথম কথা হচ্ছে ট্রান্সলেশনে ভালো করার উপায়টা কি? এর উপায় হচ্ছে পড়াশোনা বেশি করে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। পৃথিবীর কোনো কিছুই আপনার হচ্ছে মানে ওই কোনো কিছুতে কাজ হবে না আপনার পরিশ্রম ছাড়া। হুম, অনেকেই বলে যে একটা প্যারাগ্রাফ দিয়ে একটা প্যারাগ্রাফ লিখে দিবে, ওখানে কিছু জায়গা ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, ওখানে নাকি শব্দ বসালে আহ, হয়ে যাবে। ঠিক আছে। আহ, তো এখন ধরেন হচ্ছে পদ্মা ব্রিজের একটা প্যারাগ্রাফ লিখে দিছে টিচার, তাহলে সেখানে কি হবে? সেখানে দ্য নেম অফ দ্য ব্রিজ, হ্যাঁ, পদ্মা ব্রিজ। ঠিক আছে। এখন ধরেন ওখানে পদ্মা ব্রিজের জায়গায় ফাঁকা আছে, টিচার বলছে যে 10-12টা প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে যাবে, তখন যদি মাই ফাদার আসে, তাহলে মাই ফাদার ওখানে যাদের নেম অফ দ্য মাই ফাদার কি লিখবে? পদ্মা ব্রিজ। তো এখন এগুলো তো আসলে কোনো পড়ার কোনো সিস্টেম নেই। হুম, ট্রান্সলেশনের ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের ট্রান্সলেশন করতে হলে কিভাবে করতে হয়, এখানে কয়েকটা ট্রান্সলেশন আছে, 6টা। আচ্ছা, এই 6টা ট্রান্সলেশন আমি প্রথমে একটা এক্সপেরিমেন্ট করি একটু। এই 6টা ট্রান্সলেশন আপনারা একটু মানে 6টা থেকে একটা দুইটা কমায় দেয়, মানে এই পাঁচটার মধ্যে 2 নম্বরটা বাদ দেন, এই 4টা ধরে।
এই চারটা ট্রান্সলেশন আছে, আপনারা একটু এমনি লিখে দেন তো, মানে ইয়েতে চ্যাট বক্সে, আমি একটু দেখি যে আসলে প্রবলেম কোথায়। হুম, কারণ আমি ধরতে পারি কিনা ট্রান্সলেশন, আর আমার তো কোনো দিনই কোনো সমস্যা হয়নি ট্রান্সলেশনে। আমি আপনাদের এই চারটা দেখি, দু একজন লেখে। আচ্ছা, কেউ লিখলেন? দু একটা দেখি। আই হ্যাভ নো অ্যাপিটাইট। আচ্ছা, একজন লিখছে আই হ্যাভ, ডাজ হি গো। আচ্ছা, আই হ্যাভ টু গো। আচ্ছা, আই হ্যাড এ ডগ। আচ্ছা, ডাজ হি গো, তার মানে বিভিন্ন রকম আসছে অবশ্য। আমি দেখি একটু। হুম, আচ্ছা, এখানে সবাই তো ঠিক করেনি, কেউ কেউ ঠিক করছে, কেউ কেউ ভুল করছে। আচ্ছা, আমি একটা বিষয় খালি জাস্ট এখানে বোঝার চেষ্টা করি, যারা কয়জন দৌড় যায় লেখছে ডাজ হি গো। আচ্ছা, ডাজ হি গো বলতে এটা কয় নাম্বার? আই এম নট হাংরি। আচ্ছা, ভালো কথা। তারপরে হচ্ছে আই হ্যাড এ ডগ। তারপরে আই ওয়াজ সাপোজ টু গো। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা যাই হোক, আমরা ট্রান্সলেশন গুলো এখন একটু বোঝার চেষ্টা করি। যে যেমন হচ্ছে এখানে একজন দুইজন লিখছে যে ডাজ ডাজ হি গো, তারপর একটা কোশ্চেন মার্ক দিছে। আচ্ছা, এইটাতে হচ্ছে একজন লিখছে কি আই হ্যাড এ ডগ, না আই ওয়াজ এ ডগ। আচ্ছা, ভালো কথা। আই ওয়াজ এ ডগ একজন লিখছে। আচ্ছা, আই হ্যাড এ ডগ লিখছে নাইম, তাই না? আই হ্যাড এ ডগ লিখছে একজন। আচ্ছা, হ্যালো। আর নজরুল লিখছে আই ওয়াজ এটা সাপোজ টু গো, সাপোজ টু গো। ঠিক আছে, আচ্ছা যাক, SUPPOSED, সাপোজ টু গো। আচ্ছা, এটা মিশিয়ে দিলাম। এরপরে ক্ষুধা নিয়ে একজন লিখছে অ্যাপিটাইট, আই হ্যাভ নো অ্যাপিটাইট, আর একজন লিখছে আই এম নট হাংরি। আচ্ছা যাই হোক, এটা লিখলাম না। এখন আমরা এগুলো একটু মানে যারা লিখলো তাদের কাছ থেকে একটু শুনি আগে বিষয়টা কি। যেমন প্রথমে নাইম, আপনি বলেন দেখি যে এই যে সে কি যায়, এটা কি লেখে? ডাজ হি গো, এটা কিভাবে হলো? তার সে কি যায়, এটা প্রথমত এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। আচ্ছা। এখন যেহেতু সে কি যায়, সে হচ্ছে থার্ড পার্সন, আর থার্ড পার্সনের সাথে ডাজ যায়, আচ্ছা। সেজন্য ডাজ হি গো। আর এটাতে স্ট্রাকচার বলি মানে ডু অথবা ডাজ সাবজেক্ট, তারপর তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রশ্নবোচক চিহ্ন হয়। হুম। তো সেজন্য ডাজ হি গো, সে কি যায়, অথবা সে কি এখানে খায়, গো ডাজ কেন? হি ইট। গো হবে না গোজ হবে? না স্যার, গোজ হবে না, কারণ ডাজ দিতে প্রথমে, এজন্য গো হবে। মানে ডাজ এখানে দিচ্ছে না, এই জন্য গোজ হবে না। আচ্ছা, আর আর কোনো আচ্ছা, ব্যাখ্যা বিশ্লেষণ? যদি এখন শুধু, না স্যার এটা যে শুধু আমার মতে এটাই রাইট স্যার এখন। আচ্ছা। আচ্ছা, হলো।
এখন আরেকটা হচ্ছে এখানে এই যে আমার একটা কুকুর ছিল, এইটার কোনটা রাইট? হ্যাঁ, নাইম, এই দুইটার মধ্যে। আচ্ছা, এটা একটা গেল। এখন ধরেন আমি এই নাইমের কথাটা একটু বলি। মানে বিষয়গুলো হচ্ছে যে নাইম ট্রান্সলেশন করার ক্ষেত্রে যে পদ্ধতিটা মানে ফলো করতেছে, সেটা হচ্ছে যে প্রথমে সে টেন্সটাকে ধরার চেষ্টা করতেছে। হ্যাঁ, টেন্সটাকে ধরে তারপরে সে প্রথমে বললো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, তারপরে প্রেজেন্ট টেন্স যখন সে ধরতে পারছে, তখন সে টেন্সের স্ট্রাকচারটাকে ভালোভাবে তো জানা আছে, অক্সিলারি ভার্বটা জানা আছে, সেটাকে সে ব্যবহার করতেছে। পাশাপাশি আরেকটা জিনিস সে এখানে ভালোভাবে ইউজ করতে পারছে, সেটা হচ্ছে যে সেন্টেন্সের আপনার প্যাটার্নটা, সেটা ইন্টারোগেটিভে আছে না অ্যাসার্টিভে আছে না নেগেটিভে আছে, সেটাও সে ধরতে পারছে, এবং তারপরে সে ট্রান্সলেশনটা করে ফেলতে পারছে। আচ্ছা, তো আমাদের ট্রান্সলেশন করার ক্ষেত্রে এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন কোনো ট্রান্সলেশন করবেন, তখন সর্বপ্রথমে আপনাকে খুঁজতে হবে সেটার ভার্ব কি। হুম, যদি ভার্ব আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে ট্রান্সলেশন আপনার জন্য সহজ হবে। দ্বিতীয়ত হচ্ছে টেন্সের ব্যাপারটা অবশ্যই ইম্পর্টেন্ট। যখন আপনি ফর্মাল রিটেনে লিখবেন, অনেকে বলে যে গ্রামার শিখে ইংরেজি শেখা যায় না, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার লেখার ক্ষেত্রে অবশ্যই টেন্সটা ম্যাটার করবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ড চয়েসটা। ওয়ার্ড চয়েস কোনগুলো? আপনি যে যে কথাটা লিখতেছেন, হ্যাঁ, সেই ওয়ার্ড চয়েসের ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। যেমন এখানে একজন বলছে যে আই হ্যাভ নো অ্যাপিটাইট, একজন বলছে আই এম নট হাংরি। তো এই দুইটার মধ্যে আসলে কোনটা সঠিক? এখন আমার ক্ষুধা নেই, এটা যদি আমি লিটারেলি বলি যে আই এম নট হাংরি, কথা কিন্তু ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে এটা যে পরীক্ষা লিখলে যে ভুল হবে তাও কিন্তু না। মানে মিনিং কিন্তু এটাই প্রকাশ করতেছে যে আই এম নট হাংরি, মানে আমি ক্ষুধার্ত নই। একই কথা, মিনিং কিন্তু ঠিক আছে। তো এই ট্রান্সলেশন যে ভুল হচ্ছে ব্যাপারটা সেটা না। এই ট্রান্সলেশন যদি আপনার পরীক্ষায় লেখেন, তাহলে হচ্ছে সেখানে আপনার সঠিকই হবে, অসুবিধা নেই। আর আরেকটা ট্রান্সলেশন আসছে এখানে, আই হ্যাভ নো অ্যাপিটাইট। হ্যাঁ, অ্যাপিটাইট এই শব্দটার মানে জানা খুব কঠিন। তো প্রথমে যে ওয়ার্ড চয়েসের ব্যাপার বললাম, যখন আপনি এটাকে তিন ভাগে ভাগ করবেন, ভাগ করার পরে আপনি ধরেন হচ্ছে নেইটা হচ্ছে এখানে ভার্ব, তার মানে হচ্ছে পাওয়া গেল। ক্ষুধার ইংরেজি খুঁজে পাওয়া কঠিন। হ্যাঁ, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, ক্ষুধার ইংরেজি হচ্ছে অ্যাপিটাইট, সঠিক ইংরেজি হচ্ছে অ্যাপিটাইট। হ্যাঁ, আচ্ছা, আর আমার যেহেতু নাই, তাহলে এখানে আমারের ইংরেজি কি? মাই। তাহলে মাই তো আর বাক্যের সাবজেক্ট হবে না, তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে আছে বা নাই প্যাটার্নে। তাহলে আই হ্যাভ মানে আমার আছে, নো মানে হচ্ছে নাই, আমার নাই। হ্যাভ মানে আছে, আর হ্যাভ নো মানে নাই। ঠিক আছে, তারপরে অ্যাপিটাইট কি? নাই, ক্ষুধা, ক্ষুধা নাই। তাহলে আমার হচ্ছে ট্রান্সলেশনটা হয়ে গেল। তাহলে আমাদের ওয়ার্ড চয়েস গুলো ম্যাটার করবে। আপনার ওয়ার্ড চয়েস গুলো স্মার্টলি যখন আপনি করতে পারবেন, আপনার ট্রান্সলেশনটা সুন্দর হবে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেমন এখানে টেন্সের যে বিষয়গুলো, এই যে এখানে একজন বলছে আই ওয়াজ এ ডগ আর আই হ্যাড এ ডগ। আই ওয়াজ এ ডগ মানে হচ্ছে আমি এক সময় কুকুর ছিলাম, ব্যাপারটা এরকম হচ্ছে, তাই না? আর আই হ্যাড এ ডগ মানে হচ্ছে কি, আমার একটা কুকুর ছিল। হ্যাড আর হ্যাভ মানে নিজস্ব অধিকারে থাকা। বুঝতে পারছেন বিষয়টা কি? তাহলে এইটার পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। ওয়াজ মানেও ছিল, হুম, যে হি হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, তার মানে সে খুব সৎ মানুষ ছিল। ঠিক আছে, এখন যদি বলে হি ওয়াজ এ ডগ মানে সে কুকুর ছিল, তাহলে ব্যাপারটা খারাপ হলো না? তাহলে কুকুর তো আর সে না, তার একটা মালিকানায় ছিল। তাহলে হচ্ছে হি হ্যাড এ ডগ যদি আমরা বলি, তাহলে সেটা মিলে। তাহলে আপনার ওয়ার্ড চয়েস, ওয়ার্ড বসানো, এইগুলো ট্রান্সলেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা কি। আচ্ছা, আমার যাওয়ার কথা ছিল, এই যে যাওয়ার, এখানে এখানে সমস্যাটা কি? আমার যাওয়ার কথা ছিল, এই যখন আমার থাকতেছে, তখন দেখেন আমরা হচ্ছে আই হ্যাভ বসাচ্ছি। হ্যাঁ, কারণ হচ্ছে মাই তো আর বাক্যে সাবজেক্ট বসে না। মাই মানে আমার পসেসিভ, অর্থাৎ আমার অধিকার। তাহলে আমার বলতে আই হ্যাভ বসে, আই হ্যাভ। বা হচ্ছে আপনার যেহেতু ছিল, ঠিক আছে, আমার ছিল যেহেতু, তাহলে হ্যাভ বসানোর কোনো দরকার নেই। তাহলে আমরা কি করে ফেলবো? এটা পাস্টে, পাস্টে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আর যেহেতু সরাসরি আমারই ছিল, সুতরাং হচ্ছে আই ওয়াজ বসায় দিলে হয়ে গেল। হ্যাঁ, তারপর আসছে কি, এই যে কথা ছিল, এই কথা থাকার ইংরেজি কিন্তু আমাদের জন্য কঠিন। কথা থাকার ইংরেজিটাই হচ্ছে আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে এখানে ম্যাটার করবে। তো
তো এইরকম ধরে প্রত্যেকটা ট্রান্সলেশনের একটা করে ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটা আপনাকে কনফিউজ করে, যেটা আপনি সহজে পারেন না সেইগুলো, মানে কিছু কনফিউজিং ওয়ার্ড গুলো আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে। যে প্রত্যেকটা ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনি যখন 100টা ট্রান্সলেশন করবেন, 100টা ট্রান্সলেশনের আগেই যে আপনি সাথে সাথে পারবেন এটা ঠিক না। আপনার উচিত হবে যে প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রত্যেকটা সেন্টেন্সের যে ওয়ার্ডটা আপনাকে বিরক্ত করতেছে সেই ওয়ার্ডটাকে আগে ঠিক করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। ঠিক আছে, তাহলে কথা ছিল এইটা হচ্ছে সাপোজ টু, হ্যাঁ, যেমন আমার খাওয়ার কথা ছিল, তাহলে সাপোজ টু ইট। আমার যাওয়ার কথা ছিল সাপোজ টু গো। আমার বই পড়ার কথা ছিল সাপোজ টু রিড। এরকম। তাহলে সাপোজ টু মানেই হচ্ছে কি আপনার এটা, মানে কথা ছিল। তাহলে এই কথা ছিলটাকে আপনি মার্কিং করেন যে এইটার এজ এ সাপোজ টু, তাহলে দেখবেন এই বাক্য কোনো ব্যাপার না। হ্যাঁ। আচ্ছা, আবার মনে হয় বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা আমি কয়েকটা দেখাই। যে যেমন আহ, এখানে এক- একটা একটা করে যাই আমরা। বাতিটি নিভিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ, বাতিটি নিভিয়ে দাও, এটা যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে আমাদের কি কি ভাবতে হবে? হ্যাঁ। আচ্ছা, কেউ করেন তো দেখি ট্রান্সলেশন, কিভাবে এটা হতে পারে। টার্ন অফ দ্য ল্যাম্প, দুর্জয় লেসে টার্ন অফ। হ্যাঁ। আচ্ছা, আর এই নজরুল লেসে পুট আউট। আচ্ছা, দুইটা ওয়ার্ড এখানে নতুন আসছে। আচ্ছা, সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? আমরা যদি এই তিনটাকে ফাইন্ড আউট করি, নিভিয়ে দেওয়াটা হচ্ছে এখানে ভার্ব। আর বাতিতে কোনো সমস্যা নাই। বাতিতে হচ্ছে কি হলো, দা ল্যাম্প, তাই না? দা ল্যাম্পে তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে নিভিয়ে দেওয়াতে। এই নিভিয়ে দেওয়ার এই যে আপনার এইটাই আপনার বিরক্তিকর ওয়ার্ড। সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এই ওয়ার্ডের সলিউশন কি। এখন নিভিয়ে দেওয়ার ইংরেজি কি? যেমন হচ্ছে একটা আছে হচ্ছে পুট আউট, যেটা এনারা বলছে। পুট আউট। আচ্ছা, আরেকটা টার্ন অফ, যে প্রথমে সে বলছে। হ্যাঁ, টার্ন অফ অর্থ কি? টার্ন অফ অর্থ হচ্ছে কোনো মেশিন বন্ধ করা। মেশিন পত্র এগুলো হচ্ছে আপনার বন্ধ করাকে আমরা বলি হচ্ছে টার্ন অফ। কিন্তু বাতি যখন নিভিয়ে দেওয়া মানে ফু দিয়ে বা হাত দিয়ে, সেটা হচ্ছে পুট আউট এক্স্যাক্টলি। হ্যাঁ। তাহলে আপনি যদি দেখেন নিভিয়ে দেওয়া যদি আপনার কাছে ক্লিয়ার হয়, তাহলে এই ট্রান্সলেশন কিন্তু কোনো ব্যাপার না। এটাই হচ্ছে ট্রান্সলেশনের বেসিক, যে আপনাকে প্রথমে আগে বুঝতে হবে যে আমার ওয়ার্ড কোনটা কনফিউশন করতেছে, আমার টেন্সে কনফিউশন করতেছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে হচ্ছে স্ট্রাকচারে কনফিউশন করতেছে না কেন। যেমন এখানে আমরা হচ্ছে পুট আউটটা সামনে বসালাম কেন? এই পুট আউটটা হচ্ছে এই বাক্যের ভার্ব। নিভিয়ে দাও ভার্ব কখন সামনে বসে? যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে। বাতিটি নিভিয়ে দাও, তাকে রিকোয়েস্ট করতেছে বা অর্ডার করতেছে, যাই করুক। ঠিক আছে। তাহলে এখানে আমরা পুট আউট ভার্বকে সামনে নিয়ে এটা শুরু করব। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, মানে ট্রান্সলেশনে এটা বলছেন যে কোন জায়গায় আমাদেরকে ধরতে হবে আসলে এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা তাহলে আরো কয়েকটাতে যাই। যেমন এটা দেখেন, সে কি খবরটা পেয়ে থাকবে। এখানে আসলে আপনার ট্রান্সলেশন করার দরকার নাই, আসলে আমি একজনকে জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, এখানে আসলে আমাদের কি কি ভাবতে হবে না, আমি এখানে বলেন দেখি আমাদের কি কি ভাবতে হবে ট্রান্সলেশন করতে হলে। আর এটা প্রথমত দেখি তাহলে এটা মানে ফিউচার টেন্সে সে কি খবরটা পেয়ে থাকবে। হ্যাঁ। তাহলে এটা হয়তো বা এরকম হইতে পারে আর যে প্রথম কথা হচ্ছে উইল বি। টেন্স আমাদের বুঝতে হবে, হ্যাঁ তাই না? জি স্যার, টেন্সকে জি আমাদের স্যার। এখানে নিতে হবে, আয়ত্ত করতে হবে, মানে আমার যা হয় কোন টেন্স হই হোক। দেখ, আমি জানা থাকলে ভালো, না জানা থাকলে আমি শিখবো, কিন্তু এখানে আমাদের টেন্সকে জানতে হবে। আচ্ছা, এটা কোন টেন্সে আছে এটাকে আমাকে ধরতেই হবে, তাছাড়া আমার স্ট্রাকচারালি লেখার সময় কি হবে, ভুল হবে, তাই হবে না? না স্যার। আচ্ছা, জি গেল। স্যার। এক নম্বর কথা হচ্ছে টেন্স জানতে হবে। আচ্ছা, দুই নম্বর জি স্যার। ব্যাপারটা কি? আমাদের যেখানে। স্ট্রাকচার জানতে হবে। জি স্যার, জি স্যার। এটা ইন্টারোগেটিভে না নেগেটিভে না অপটেটিভে না অ্যাসার্টিভে, কোনটাতে আছে? এখানে ইন্টারোগেটিভে আছে। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদেরকে একটু মাথায় নিতে হবে যে এর ভিতরে কোনো কি ওয়ার্ডের আমার ওয়ার্ড মিনিং না জানা আছে কি না। ঠিক আছে। হ্যাঁ, যেমন এখানে সে, জি স্যার। খবর, পাওয়া, এগুলো সব ইংরেজি হুম। আমাদের জানা আছে। সুতরাং আমাদের হুম। আর কোনো সমস্যা আমি দেখতেছি না, যেহেতু পেয়ে হুম। থাকবে ফিউচার পারফেক্ট হুম। টেন্স। তাহলে আমরা কি হুম। লিখবো? এখানে হচ্ছে কে পাবে? হি, তাই না? তাহলে হি জি। জি স্যার। উইল
হ্যাঁ, ফিউচার ভার্বটা উইল হ্যাভ, যেহেতু এটা ইন্টারোগেটিভ তাহলে উইলটা আগে আসবে স্যার, উইল। উইলটাকে আগে নেব। আচ্ছা, জি উইল স্যার। হি, তারপরে হচ্ছে হ্যাভ। হ্যাঁ, হ্যাভ উইল হ্যাভ, তারপরে এবার পাওয়ার ইংরেজি কি? গট। গেট মানে স্যার পাওয়ার, গেট গেটের হবে, পাস্ট গেটের পার্টিসিপল গট গেট, হবে। গট। ঠিক আছে, কারণ গট হচ্ছে দ্য নিউজ। হ্যাঁ গট, তারপরে কি পাবে? খবর পাবে, তাহলে দ্য হচ্ছে নিউজ। নিউজ বা মেসেজ, একই কথা। হ্যাঁ, যেটা খুশি লিখতে পারে। জি ওকে, স্যার। নিউজ বা হচ্ছে মেসেজ জি বা স্যার। ইনফরমেশন, যেটাই হোক। ওকে, এবার কোশ্চেন মার্ক। বুঝতে পারছেন ট্রান্সলেশন কিভাবে করতে হয়? এই জন্য আমি বলছি আপনাদেরকে ট্রান্সলেশন মানে 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 অতিরিক্ত পরিমাণ 200টা ট্রান্সলেশন আজকে আমি দিচ্ছি আপনাদের। এই যে প্রত্যেকটা ট্রান্সলেশন প্রথম দিনই যে করে আপনি পারবেন এরকম চিন্তা করার কোনো দরকার নেই। প্রথম কাজটা হচ্ছে এর ভিতরে যে বললাম 4টা জিনিস আপনাকে ফাইন্ড আউট করতে হবে। প্রথমে কনফিউশিং ওয়ার্ড, দ্বিতীয়ত হচ্ছে স্ট্রাকচার, যে কোন স্ট্রাকচারে পড়তেছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ না কিসে পড়তেছে এটা। তৃতীয়ত হচ্ছে আপনার টেন্স, এবং ফাইনালি হচ্ছে আপনার এটার এই যে অক্সিলারি ভার্ব গুলো মানে ভালোভাবে বসাতে হবে। আর একটা জিনিস এখানে খেয়াল করবেন, অনেক সময় ভয়েস আপনাকে কনফিউশন করে। ভয়েসটা মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। আর কিছু ট্রান্সলেশন আছে যে আপনার সরাসরি প্রবাদ বাক্য, সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, যেমন চকচক করলে শোনা হয় না, এটা আপনাকে এই নর্মাল ম্যানারের মধ্যে যাবে না। ঠিক আছে, আর কিছু আছে ইডিয়মস এন্ড ফ্রেজ ইউজ হয়। হ্যাঁ, ইডিয়মস এন্ড ফ্রেজ ইউজ হয়। ঠিক আছে, যেমন ধরেন এখানে সে অঙ্কে কাঁচা। হুম, তাহলে যে যেমন দুর্জয় লিখছে হি ইজ ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স, হলো সে অঙ্কে খারাপ বা কাঁচা। আপনি যদি এখানে এই কাঁচা মানে কি? দুর্বল। আচ্ছা, আমাদের বাইরে একটা বিশাল ঝড় বৃষ্টি মনে হয় শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো যদি ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনার অপেক্ষা করবেন, আমি যদি ফিরে আসতে পারি নিবো, না হলে পরের দিন ক্লাস নিবো। মানে ওয়াইফাই ছাড়া নেওয়া যায় না, বুঝছেন, মোবাইল ডাটাতে হয় না। এখন স্টারলিং যদি আসে তাহলে হয়তো এগুলো সমস্যা আর থাকবে না। হ্যাঁ, তো সে অঙ্কে কাঁচা, তাহলে এখানে আমরা বলতে পারি ব্যাড অ্যাট ম্যাথমেটিক্স, দুটো যেটা বলছে হতেই পারে। তারপরে আপনার কি লিখতে পারি? আমরা উইক লিখতে পারি নাকি? দুর্বল, কাঁচা মানে দুর্বল। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, তাও হবে। হ্যাঁ, and আপনি যেটা কমফোর্টেবল ফিল করেন, অসুবিধা নেই। তাহলে দেখেন এই কাঁচা, এই কাঁচার ইংরেজি এখন যদি আপনি যদি এই কাঁচাটাকে যদি ধরতে না পারেন, অঙ্ক তো ম্যাথমেটিক্স পড়াই যাচ্ছে, কাঁচাটা কি? কাঁচাটা হচ্ছে আপনার এখানে এটা নর্মালি প্রেজেন্ট টেন্স বোঝা যাচ্ছে। তাহলে কাঁচাকে আপনার আবার এই কাঁচা সবজির মধ্যে ফ্রেশ সবজি এরকম ভাবে ওইভাবে লেখার দরকার নেই। হ্যাঁ, হি ইজ ফ্রেশ ইন ম্যাথমেটিক্স এইভাবে লিখে দিলেন। ফ্রেশ মানে কাঁচা বা সবজি, তাজা সবজি। হ্যাঁ, কিন্তু সরাসরি মিনিং না, এখানে আপনার মিনিং বুঝে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, যেমন হচ্ছে লক্ষ্য করো ওখানে পানির গভীরতা অনেক। হুম, ঠিক আছে, তাহলে আমরা লক্ষ্য করোর ইংরেজি জানা রাখবে আমাদের প্রথমে। লক্ষ্য করো ইংরেজি কি? এখানে দেখেন কোশ্চেন মার্ক দিয়েছে, তার মানে এটা হচ্ছে নোটিশ। একজনকে বলছে যে নোটিস। হ্যাঁ, আচ্ছা, পানির গভীরতা অনেক, তাহলে বাক্যের সাবজেক্ট হচ্ছে পানির গভীরতা, তাহলে পানির গভীরতা হচ্ছে দ্য ডেপথ অফ দ্য ওয়াটার। হ্যাঁ, ডেপথ অফ দ্য ওয়াটার, অথবা দ্য ওয়াটার লিখলেও হবে, একই কথা। ওয়াটার, দ্য ডেপথ অফ দ্য ওয়াটার। হুম, আহ, হচ্ছে, বা এখানে আপনি লিখতে পারেন দ্য ওয়াটার, হ্যাঁ, ইজ ডিপ। সরি, এটা ওয়াটার ইজ ডিপ। ওখানে, ওখানে মানে কি? আপনার দেয়ার, THERE, দেয়ার। হ্যাঁ, অথবা দ্য ডেপথ অফ দ্য ওয়াটার ইজ, মানে অনেক। অনেক মানে কি? অনেক মানে মাছ লিখতে হবে, যেহেতু পানি। দেয়ার, একই কথা হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছেন সেটা কি? তো এইভাবে আপনাকে ট্রান্সলেশন প্রত্যেকটা ধরে ধরে এই 4টা প্যাটার্ন আপনাকে আগে আয়ত্ত করে ফেলতে হবে, দেন হচ্ছে আপনি ট্রান্সলেশন ভালো করতে পারবেন। যেমন এখানে বলছে কি, বয়সে সে আমার বড়। সে আমার বড়, বয়সে সে আমার বড়, সবগুলো কাজ। সে আমার বড়, মূল কথা হচ্ছে এটা। তাহলে হি ইজ আমার বড়, তাহলে মাই কি? সিনিয়র। হুম, সিনিয়র। হ্যাঁ, অথবা এই যে দুর্জয় লিখছে হি ইজ সিনিয়র টু মি, একই কথা। হি ইজ সিনিয়র টু মি। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে এখানে বয়সের কথা কোথায় গেল, এখন বয়সে আপনি লিখতেও পারেন যে ইন রেসপেক্ট অফ এজ। হ্যাঁ, এটা লিখতে পারেন, না লিখলেও কোনো অসুবিধা নাই। কেন? কারণ সিনিয়র মানে বয়সে বড় বোঝায়। ঠিক আছে, তাহলে হি ইজ সিনিয়র টু মি লিখলেও হবে, একই কথা। ঠিক আছে,
এই হচ্ছে আমাদের ট্রান্সলেশনের বেসিক। যেমন তুমি কার সাথে কথা বলছো, এটা আমরা ইন্টারোগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। তুমি কার সাথে কথা বলছো, হ্যাঁ কথা বলছো মানে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কাজটা চলছে। তাহলে আমরা এখানে হচ্ছে অ্যামিজার এর মধ্যে হচ্ছে একটা কিছু বসাবো, হ্যাঁ, যে হচ্ছে আহ, তুমি, তাহলে আর অবশ্যই নাকি আর, আর তারপরে হচ্ছে ইউ, হ্যাঁ তুমি, হ্যাঁ তারপরে কি কন্টিনিউয়াস টেন্সে কি টকিং, হ্যাঁ আর ইউ টকিং, হ্যাঁ উইথ হোম, ঠিক আছে। কার সাথে কথা বলছেন, উইথ, কার সাথে মানে হচ্ছে হোম, হোম মানে কার সাথে, উইথ হোম, এই তো হয়ে গেল। অনেক সময় কিছু কিছু বই আবার উইথ হোম সামনেও থাকে, দিতে পারেন, অসুবিধা নেই, আপনার ইচ্ছা, এখানে থাকলেও কোনো অসুবিধা আমি দেখতেছি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে পথে হঠাৎ তার সাথে আমার দেখা হলো। হুম, বুঝতে পারছেন বিষয়টা কি? আমরা যদি সেন্টেন্সটা একটু ছোট করি, তার সাথে আমার দেখা হলো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল কথা। অর্থাৎ মানে তাকে আমি পথে দেখলাম, ব্যাপারটা এরকম। হ্যাঁ, আই মিট হিম অথবা আই স হিম, একই কথা, আই মিট হিম, আই স হিম, হ্যাঁ, বা দেখা, তাহলে কি হবে, হঠাৎ, হঠাৎ মানে কি সাডেনলি, হুম, সাডেনলি। এখন যদি বলে পথে হঠাৎ, তাহলে অন দা ওয়ে, হ্যাঁ, এবার লিখে দিলেন, তাহলে হয়ে গেল। আপনারা কি ট্রান্সলেশনের বিষয়টা বুঝতেছেন? ট্রান্সলেশন কিন্তু কোনো নিয়মের, পৃথিবীর যত বই পুস্তক আছে পড়ে খুব একটা লাভ হবে না, আপনাকে ট্রান্সলেশনটা নিয়ে বসতে হবে। যে আমি আপনাদের টোটাল 800 ট্রান্সলেশন দিব এই এক লাইনের লেখা, এক লাইনে। আর প্যাসেজ ট্রান্সলেশন দিব কয়েকটা, হ্যাঁ 10-20টার মতো প্যাসেজ ট্রান্সলেশন। প্যাসেজ ট্রান্সলেশন একটু ভিন্ন, ওগুলো শেখাবো। আর হচ্ছে আপনার প্রবাদ বাক্য থাকবে কিছু, হুম, 3 ধরনের। তো এইগুলোর আপনাদের বাসার কাজই হচ্ছে প্রত্যেকটা ট্রান্সলেশন ধরে এই স্ট্রাকচার, মানে ট্রান্সলেশনকে আপনার একটা নোট হিসাবে নিতে হবে, যে স্ট্রাকচার, তারপরে কি বললাম, ওয়ার্ড এবং টেন্স, এই এইগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। যে এটা প্রত্যেকটা যদি আপনি বুঝতে পারেন, দেন আপনার এই ট্রান্সলেশন আর ভুল হবে না। এর মধ্যে থেকে যে সবগুলো কমন পড়বে সেটা বলছি না, মানে 5টা যদি মানে আসে, আপনার 3টা বা 4টা কমন পাবেন, একটা থাকে নতুন, একটা বা অনেক সময় 2টা থাকে, তবে একটাই নতুন থাকে। তো এগুলো করা থাকলে ওইগুলো ইজিলি পারা যায়, ঠিক আছে। আচ্ছা, অলস ব্যক্তিরা কখনো সুখী হয় না। হুম, অলস ব্যক্তিরা তারা আইডিয়াল ম্যান, মানে অলস ব্যক্তি, অলস ব্যক্তিরা কি হবে না, সুখী হয় না কখনো, কখনো মানে নেভার, তাহলে নেভার হ্যাপি, হ্যাঁ, তাহলে আইডিয়াল ম্যান নেভার হ্যাপি, ওকে। তারপর আছে মেয়েটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, এটা সব পরীক্ষাতে আসে, কাঁদতে কাঁদতে আসা, হাসতে হাসতে আসা, এগুলো। তো এগুলো হচ্ছে আপনার মেয়েটি যেহেতু, তাহলে দা গার্ল, হ্যাঁ, মেয়েটি কাঁদতে কাঁদতে এলো, হুম, গার্ল হচ্ছে কি হবে, এখানে আপনি কাম কোন টেন্সে বসাবেন, এলো বলতে গেলে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স বসানোর দরকার নাই, এটা পাস্ট টেন্সে বসাবেন, তাহলে এটা সহজ হবে। কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, মানে আমরা পাস্ট টেন্স ধরে, মানে নিত্যবৃত্ত বা কাছাকাছি অতীত ধরে নেব। বা আপনি যদি প্রেজেন্ট টেন্স বসান, এমন কোনো হামারি কোনো দোষ নাই, যদি কামস বসান তাতেও হবে, বা কেম বসালেও হবে। হ্যাঁ, কেম টু মি, হ্যাঁ। কাঁদতে কাঁদতে ইংরেজি কি, কাঁদতে কাঁদতে ইংরেজি হচ্ছে ক্রাইং, ঠিক আছে। এই কাঁদতে কাঁদতে হলো ক্রাইং, ক্রাইং না কিন্তু, হুম, দুইবার দুইবার ক্রাইং না, একবার ক্রাইং বললে হবে, ঠিক আছে। কাঁদতে কাঁদতে মানে, ক্রাইং মানেই কাঁদতে কাঁদতে। এই বাক্যটা ভালো করে করবেন, দ্য গার্ল কেম টু মি ক্রাইং, এটা পরীক্ষায় খুব আসে, প্রচুর রিপিটেড একটা প্রশ্ন। আচ্ছা, তারপরে শব্দটি কেটে দাও, কেটে দেওয়ার ইংরেজি কি, কেটে দেওয়ার ইংরেজি হচ্ছে পেন থ্রো, এস টি এইচ আর ও ইউজেস, পেন থ্রো। কি কেটে দেবো, দা ওয়ার্ড কেটে দেবো, পেন থ্রো দা ওয়ার্ড, ওকে। এই তো, এই তো আপনার এইখানে বুঝতে হবে। বুঝতে পারছেন কথা কি, ট্রান্সলেশনের মৌলিক জায়গাটা কোনটা, আমাকে বুঝাতে পারলাম? তাহলে ট্রান্সলেশন আপনারা, আজকে আপনাদের একটু কাজই দিয়ে দিই। এই যে 200 ট্রান্সলেশন দেওয়া হয়েছে, আপনারা হচ্ছে স্ট্রাকচার, ওয়ার্ড এবং হচ্ছে টেন্স, এই তিনটা একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, দেখে দেখে যেটা যেটা পারবেন না সেগুলো বলবেন কালকে আগামী ক্লাসে, যে এই ট্রান্সলেশন গুলো আমি কোনো অ্যাঙ্গেলেই, আমারও ভুল থাকতে পারে, আমার যে সবগুলো 100% ঠিক হবে এটা আমি দাবি করতেছি না, দু একটা ভুল থাকতে পারে, আপনার নলেজের সাথে যদি কন্ট্রাডিক্ট করে অবশ্যই সেটা শেয়ার করবেন, যে এটা আমার কাছে মনে হচ্ছে স্যার এরকম হবে, ভালো কি মন্দ, তারপরে আমি ওটা দেখবো, যদি আমারটা ঠিক হয় তাহলে ওটা বলে দেবো, যদি আপনারটা ঠিক হয় তাহলে আমারটা আমি সংশোধন করবো, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনারা এই ট্রান্সলেশন গুলো, প্রত্যেকটা ট্রান্সলেশন
এই 200টা ট্রান্সলেশন আজকে প্রথমে আপনাদেরকে আমি দিয়েছি। এই 200টা ট্রান্সলেশনের 200 লাইন, বেশি না। জাস্ট খাতায় আপনার লিখে আপনি এই ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে কোনটা কোনটায় আপনার কি প্রবলেম আছে, এর মধ্যে থেকে আপনি কমন পাবেন। প্রথম 200টা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস আজকে পড়তে দিব, জাস্ট শুধু পড়তে দিব। এটা মানে আমাদের আজকে মুখস্থ আইটেম এটা পুরোটাই। সেটা হচ্ছে কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস গুলো। হ্যাঁ, কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইস গুলো কি কি আছে? কিবোর্ড, স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, জয়স্টিক, ওএমআর, বারকোড রিডার, ম্যাগনেটিক টেপ, এমআইসিআর, মাউস, লাইট পেন, ওয়েবক্যাম, সেন্সর, ওসিআর, পাঁচ কার্ড রিডার, ডিজিটাইজার। এখানে তাহলে আমাদের কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, মানে 15টা। এই যে 15টা এখানে আছে, এই 15টা আপনি চিনেন কিনা, এই 15টা দেখছেন কিনা? এখানে যে 15টা আপনার হচ্ছে আছে, এর মধ্যে আপনি দেখছেন কয়টা? কিবোর্ড সবাই দেখছেন, স্ক্যানার সবাই দেখছেন, আচ্ছা, তারপরে মাউস সবাই দেখছেন, ওয়েবক্যাম সবাই দেখছেন, সেন্সরও দেখছেন, ঠিক আছে? এই বাদে আর কেউ দেখছেন? বারকোড রিডার দেখার কথা, ওই যে বিভিন্ন দোকান টোকানে গেলে বা পাসপোর্ট অফিসে টফিসে গেলে। হ্যাঁ, এ বাদে এই গ্রাফিক্স ট্যাবও দেখছেন। এ বাদে আর এইগুলো কেউ দেখছেন কিনা? আমি যেগুলো টিক চিহ্ন দিলাম, যেমন ওএমআর মেশিন কেউ দেখছেন কখনো? ওসিআর মেশিন কেউ দেখছেন? তারপরে হচ্ছে ম্যাগনেটিক টেপ ড্রাইভ, এমআইসিআর মেশিন। হ্যাঁ, এমআইসিআর দেখার কথা, ব্যাংকে থাকে, ব্যাংকে গেলে দেখা যায়, খুব সহজ কথা। হুম। জয়স্টিক, জয়স্টিক কেউ দেখছেন? জয়স্টিকে জাহিদুল দেখতে পারে, ওই যে যারা আগে দেখবেন ভিডিও গেম খেলতো, যারা একটা বড় মনিটরের সামনে দাঁড়ায়। এখন তো ফোনে খেলে, আমরা আগে বড় মনিটরের সামনে আমাদের বাজারে গিয়ে খেলে আসতে হতো। ওইটা যে হাতে থাকতো ওইটা নাম হচ্ছে জয়স্টিক, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এগুলো কিছু কিছু দেখছেন, কিছু কিছু দেখেন নাই, ঠিক আছে? তার মানে মোটামুটি আমরা বলতে পারি ওএমআরটা হচ্ছে সহজে তো হাতের কাছে পাওয়া যায় না। এটা এখন প্রথম কাজ হচ্ছে আপনাদের এইগুলো ছবিগুলো আগে দেখা, বা ভিডিওতে আগে প্রথম এগুলো দেখা, ফার্স্ট কাজ, তাহলে আপনার এগুলো মাথায় থাকে। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এই যে কিবোর্ড, আমাদের যে কিবোর্ডটা আছে, কিবোর্ড সম্পর্কে এখানে কিছু তথ্য আছে। কিবোর্ডে মোট কয়টা কি থাকে? 105টা। তার মধ্যে কয় প্যাটার্নের কি থাকে সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। একটা হচ্ছে ফাংশন কি, আলফা নিউমেরিক কি, নিউমেরিক কি, মডিফায়ার কি, হুম, তারপরে কার্সর মুভমেন্ট কি। আলফা নিউমেরিক ফাংশন কি কোনগুলো? F1 থেকে F12 পর্যন্ত থাকে। আলফা নিউমেরিক কোনগুলো? দেখবেন যে হচ্ছে আপনার ডান, মানে A to Z, আর উপরে থাকে, এটা বাম দিকে থাকে। আপনার হচ্ছে A থেকে Z পর্যন্ত, আর 0 থেকে 9 পর্যন্ত। আর নিউমেরিক কি হাতের ডান পাশে দেখবেন একটা ছোট ঘরের মধ্যে থাকে, 0 থেকে 9 পর্যন্ত, যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, আর হচ্ছে স্ল্যাশ থাকে, তারপরে নাম্বার লক থাকে। হ্যাঁ, আর একটা অপশন থাকে হচ্ছে ডট বা ডিলেট, আর ইন্টার থাকে একটা। হ্যাঁ, এইগুলো আর কি থাকে, ঠিক আছে? তার মানে ওখানে কয়টা থাকে তাহলে? আপনার হচ্ছে মানে 9টা, আর এদিকে হচ্ছে 4টা, 9 4 13টা, 13 15 17টার মতো থাকে। হ্যাঁ, 17টা নিউমেরিক কি থাকে। আচ্ছা, মডিফায়ার কিতে কি কি থাকে? যেগুলো শিফট, অপশন, কন্ট্রোল, অল্টার, এগুলো খেয়াল করবেন। যেমন ইন্টার বাটন কিবোর্ডে 2টা থাকে আপনার হচ্ছে, তারপরে শিফট থাকে হচ্ছে 2টা। এগুলো কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, এগুলো মানে ভালো করে পড়বেন। ফাংশন কি এর কাজ কোনটা কি? F1 থেকে F12 পর্যন্ত দেওয়া আছে, একবার করে রিডিং করবেন, আর যার যার কম্পিউটার আছে শেষে এটা চেক করবেন যে ফাংশন কি এখানে যেভাবে দেওয়া আছে সেটা দিয়ে কাজ হয় কিনা। আচ্ছা, আর কিবোর্ডের অভ্র কিবোর্ড এখন খুব আলোচিত, যেটা হচ্ছে ইউনিকোড ব্যবহার করে আপনার লেখা যায়। মেহেদী হাসান অভ্র কিবোর্ড উদ্বোধন করে, এবার তো 21শে পদকও পাইছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন। আচ্ছা, মাউসের ব্যাপারটা কি? মাউস ডগলাস অ্যাঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করে, ঠিক আছে? মাউসের হচ্ছে ডান বাটন, বাম বাটন, মাঝখানে যেটা থাকে সেটাকে বলে স্ক্রল বাটন, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে মাইক্রোফোন, যেটাতে সবাই দেখছেন কথা বলেন, মাইক্রোফোন সাউন্ড রেকর্ডিং এর জন্য। জয়স্টিক হচ্ছে মাউসের মতো, কিন্তু বড় হ্যান্ডেল দিয়ে হাতে দিয়ে চালাতে হয়। ডিজিটাইজার হচ্ছে কি? ডিজিটাইজার দিয়ে এই যে ম্যাপ প্রিন্ট করে, জমির যে ম্যাপ আছে না, এগুলো প্রিন্ট করার যে প্রিন্টার একটা মেশিন আছে, সেটাকে বলা হয় হচ্ছে, মানে এটা ইনপুট দেওয়া যায়। হুম, ডিজিটাইজার নকশাগুলো করার কাজে
ডিজিটাইজার ব্যবহার হয়, ঠিক আছে। আচ্ছা, আর এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, অনেক জায়গায় ক্যারেক্টার রিডার বলা আছে। এমআইসিআর একটা ছোট্ট মেশিন, ওর ভিতরে চেক বা এমআইসিআর লেখার একটা প্যাটার্ন আছে, আপনার চেকে দেখবেন লেখা থাকে, ওইটা মেশিনের মধ্যে দিলেই ওইটা ধরতে পারে যেটা এক্সাক্ট কিনা, ঠিক আছে। আর ওএমআর মেশিন হচ্ছে আপনার কলমের কালির দাগ বুঝতে পারে, কলমের কালি যার ফলে দাগ পড়ে সেটাতে তারা সঠিক মার্কিং করে। ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখবেন যে ওয়ার্ড ফাইল থেকে কনভার্ট করে, মানে পিডিএফ ফাইল থেকে বা ওই যে জেপিজি থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করি, সেগুলো কিন্তু ওসিআর দিয়ে করে, মানে ক্যারেক্টারের বডি চেহারা দেখে তারা টাইপ করে ফেলে, মানে ওটা কনভার্ট করে দেয়, এটা হচ্ছে ওসিআর দিয়ে, হ্যাঁ। আচ্ছা, এগুলো গেল। আর আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, প্লটার দিয়ে ম্যাপ প্রিন্ট করে, বড় বড় ম্যাপ যেগুলো মানচিত্র সেগুলো, প্রজেক্টর আর হেডফোন, এগুলো সবই চিনেন, এগুলো পড়ানোর কিছু নাই। মনিটর আছে তিন ধরনের, একটা সিআরটি, একটা এলসিডি আর একটা এলইডি। সিআরটি মনিটর আগে পেট মোটা মনিটর ছিল, সেটা এখন আর নাই, হ্যাঁ, ওটার বাজারে পাওয়া যায় না। ক্যাথোড রে টিউব দু একটা বাড়িতে আছে, হ্যাঁ, আর চায়না কিছু পাওয়া যায়। আর একটা হচ্ছে এলসিডি মনিটর, যেটাতে হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ব্যবহার করা হতো, হুম, যেটাও এখন আস্তে আস্তে ব্যবহার কমে আসছে, হ্যাঁ। এখন হচ্ছে এলইডি মনিটর বেশি আসছে, লাইট এমিটিং ডায়োড, ডায়োডের ব্যবহার, যেখানে হচ্ছে কারেন্ট বিলটা খুব কম লাগে। আচ্ছা, এরপরে আপনার প্রিন্টারের ক্ষেত্রে ডট বিস বলে একটা কথা আছে, যেটাকে বলে ডিপিআই, হ্যাঁ, যেটা মনিটরে আপনার হচ্ছে আহ, মানে রেজুলেশন, যে যত ডট বেশি হবে তত হচ্ছে ছবির মানটা উন্নত হবে, হ্যাঁ। এটা পরীক্ষা আসে যে ডিপিআই জিনিসটা কি। আচ্ছা, তাহলে এগুলো একটু রিডিং করেন আজকে, হ্যাঁ। আর ইনপুট আউটপুট উভয় ডিভাইস কাজ করে, একটা প্রিন্টার, মডেম, টাচ স্ক্রিন, হ্যাঁ, এইগুলো ক্যামেরা, ভিসিআর, এগুলো ইনপুট ডিভাইস হিসেবেও কাজ করে, আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করে, ঠিক আছে। আজকে এগুলো রিডিং করেন, আর আমি কাল আগামী ক্লাসে দেখে আবার করাবো। আর ট্রান্সলেশন অবশ্যই রিভিউ দিবেন, আগামী ক্লাসে জিজ্ঞেস করা হবে ট্রান্সলেশন, আপনারা সবাই সবগুলো মানে যতটুকু পারেন মানে সময় দিবেন, সারাদিন আছে কালকে, পরশুদিন যেহেতু ক্লাস, অবশ্যই আমার মনে হয় পারবেন, সেগুলো খুঁজে 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 সমস্যাগুলো ফাইন্ড আউট করে ক্লাসে জিজ্ঞেস করবেন, হ্যাঁ। এগুলোতে যদি আপনি আলোচনা না করেন তাহলে আসলে আমার তেমন কিছু করণীয় থাকে না, কারণ আসলে এগুলো শেখার মূল মানে মূল হাতিয়ারই হচ্ছে আপনাকে আপনার নিজের জায়গা থেকে এগুলো শুরু করতে হবে, তারপরে আমি আপনাকে একটু গাইড করতে পারি, এই, হ্যাঁ।